সকাল হতে না হতেই আলী আজাজের মাথায় বাজ পড়েছে। তার এত বড় একটা লস হয়ে গেল। সমস্ত ডিল কমপ্লিট ছিল। আজকে রাত পোহালেই মেয়েদের পাচার করা হয়ে যেত। দু একটা মেয়ে না, পুরো 200টা মেয়ে। এত বড় ধাক্কা আলী আজাজ কেন কোনোভাবেই নিতে পারছে না। আলী আজাজ ভালো করেই জানে এই কাজটা তীব্র ছাড়া আর কেউ করতে পারে না। রক্তচক্ষু নিয়ে চিৎকার চেঁচামেচি শুরু করে দিয়েছে আলী আজাজ। যতবার ঘর থেকে বের হয় মানুষটা ততবার আতঙ্ক নিয়ে থাকতে হয়। এত সময় এত টেনশন কোলাই, এই মৃত্যু মৃত্যু খেলা আমার আর ভালো লাগে না। আজ বাদে কাল বাবা হবে, তার কোনো হদিশই নেই। উপরওয়ালাকে কত ডাকি, সে কি আমায় একটু তাকে দেখতে পারে না? আমার লাগবে না এত টাকা, শুধু এতটুকু সুখ চাই, নিশ্চিন্তে ঘুমাতে চাই। শোনে না আমার কথা উপরওয়ালা। সকাল হতেই পলাশের স্ত্রী বকবক শুরু করে দিয়েছে। বিছানা গুছোচ্ছে আর একা একা বকবক করছে। এই, তুমি কি থামবে? কি শুরু করলে? আমি কি বাসা থেকে বের হয়ে যাব? থামবো আমি? সেই দিনই থামবো সেদিন তুমি এই পেশা বাদ দিয়ে সৎ ভালো কিছু করবে। আমি কি টাকা মেরে খাচ্ছি? আরও মাথায় বাড়ি দিয়ে টাকা কামাই করছি? তো আমি যে টাকা করছি সেটা একদম হালাল। আর কি? হ্যাঁ কি? এত চেঁচানোর কি হলো? কি পাও না তুমি? কিসের এত অভাব যে সুখে নেই বলেছ? তোমার অভাব, তোমার সময় হবে। আরো কিছু জানতে চাও সুখী না হওয়ার কারণ? কেন? আমি কি তোমায় ছেড়ে অন্য মেয়ের কাছে যাই, নাকি রাত্রে ঘরে ফিরি না? কোনটা? পলাশ, আমি প্রেগনেন্ট। হ্যাঁ, তো কি হয়েছে? তুমি প্রেগনেন্ট বলি কি আমি কাজে যাব না? ঘরে বসে থাকবো? দুনিয়াতে কি আর কারো বাচ্চা হয় না? যাদের স্বামী বিদেশে থাকে তাদের হয় না? তোমার সাথে একটা যুক্তি দিয়ে আমি থাকতে পারবো না। সবার সাথে তোমার তুলনা। তুমি যে পেছাইছো সেটা আমার সমস্যা। পলাশ, আমার ভালো লাগে না যতবার তুমি ঘর থেকে বের হও ভেতরটা অজানায় ভয় চলে আসে। এইভাবে তুমি আমার ঘরে ফিরবে তো? যখন ফোন করি তুমি রিসিভ না করে আমার ভয় করে। কিছু হলো না তো তোমার? তোমায় ভালোবেসে সব কিছু তোমার কাছে এসেছে ছেড়ে একটু সুখে থাকতে, তোমার বুকে মাথা রেখে সারা জীবন কাটাতে। কিন্তু দেখো কি ছিল আমার ভাগ্যে। আবেগী স্বরে ডাক দিয়ে বউয়ের হাত ধরে টান দিয়ে কাছে এনে বলতে লাগলো। তোমার ভালোবাসা আমায় কখনো হারাতে দিবে না। তোমার তো আর অজানা নেই মিনির বিয়ের পর আমাদের কেমন দিন যাচ্ছিল। খেয়ে না খেয়ে কত কষ্টে দিন ছিল। সে সময় তিব্বু স্যারকে না পেলে আজকে আমরা এই জায়গায় থাকতাম না। ভালো খাচ্ছ, ভালো পড়ছ, এটা তিব্বু স্যারের জন্যই। তিনি কখনো আমাদের গায়ে আঁচ লাগতে দিবেন না। তিব্বু স্যার আমাদের ভাইয়ের মতো দেখেন, কখনো আমাদের নকারে চোখে দেখেন না। নিশ্চিন্তিত থাকো, এর খেয়াল রাখো। আমাদের বাচ্চার ভবিষ্যৎ আছে, আমাদের বাচ্চার একটা ভবিষ্যৎ আছে। বাবা মা হয়ে আমাদের কত দায়িত্ব বলো তো? বলেই বউয়ের কপালে চুমু খেলো। আকাশটা মেঘলা মেঘলা, খানিকটা অন্ধকারে ছেয়ে এসেছে চারপাশ। সকালে ঘুম থেকে ওঠার পর থেকেই যেন কেমন লাগছে। মিশানের ফ্রেশ হয়ে কফি হাতে নিয়ে বারান্দায় আনমনে বসে আছে, আকাশপানে তাকিয়ে কিছু একটা ভাবছে। জেসি এসে মিশানের পিছনে দাঁড়িয়ে চিরুনি দিয়ে চুলগুলো আঁচড়ে দিচ্ছে। ম্যাম, আপনাকে একটা কথা জিজ্ঞাসা করব? বলো। আপনাকে কখনো এমনভাবে দেখিনি। দুদিন ধরে কেন জানি আপনার চেহারায় একটা চিন্তার ছাপ এসে গেছে। দেখে মনে হয় আপনি খুব অসুস্থ। একটা অঙ্ক মেলানোর খুব চেষ্টায় আছি, মিলছে না জেসি। আচ্ছা, জীবনে চলার পথে কি সত্যি কাউকে প্রয়োজন হয়? ভালোবাসা কি এটা সত্যি খুব প্রয়োজন? বাবা মা ছাড়া আর কাউকে কি সত্যি ভালোবাসা যায়? প্রতিটি মানুষের জীবনে কেউ না কেউ আসে অপর মানুষটার জীবনের চিনচিনে ব্যথাগুলো দূর করে দেওয়ার জন্য। ভালোবাসা হলো সেই অনুভূতি যেখানে ভালোবাসার মানুষটা পাশে থাকলে নিশ্চিন্তে মৃত্যুকে বরণ করা যায়। ভালো থাকার জন্য ভালোবাসাটা জরুরি। যাই হোক, আপনি তো এসব বুঝবেন না, তাই আপনাকে বলে লাভ নেই। আমার মা, সে শুধু মা ছিল না, ছিল আমার কমরেড। মাকে ছাড়া কিছুই বুঝতাম না। মাকে এত বেশি ভালোবেসেছিলাম, উপরওয়ালা আমার মাটাকে নিয়ে গেল। খুবই খারাপভাবে নিয়েছে। আমার মাকে ভালোবাসার পরিণামে পেয়েছি চোখের সামনে মায়ের ভয়ঙ্কর মৃত্যু।
এই জীবনে আর কাউকে ভালোবাসতে চাই না, নতুন করে আর কাঁদতে চাই না। নিজেকে সবসময় বন্দি করে রাখি এই জন্য যেন কাউকে ভালোবেসে না ফেলি। এই দেখো, কাল রাতে তোমার সাথে একটু কথা বলেছি, আর তোমার প্রতি আমার দুর্বলতা চলে এসেছে। মনে হচ্ছে আমার কোনো ছোট বোন তুমি। সবাই শুধু মিশনের কঠিন রূপটাই জানে, ভেতরটা যেন না জানে, তাই সব সময় নিজেকে একা করে রাখি। ভয়, আতঙ্ক এগুলোই না আমাকে দিনের পর দিন হিংস্র করে দিয়েছে। কথাগুলো বলতে যেয়ে কেন জানি মিশানের গলাটা ধরে এলো। জেসি বুঝতে পারলো মিশানের খারাপ লাগছে, আবার অবাকও লাগছে। মিশান খানের মতো কঠিন পাথরের মাঝেও ইমোশন বলেই কিছু আছে। জেসি মিশানের সামনে যেয়ে ফ্লোরে বসে পড়ল। মিশানের চোখের দিকে তাকালো। মিশানের চোখ টলটল করছে। মিশান হাতে কফি মগটা নিয়ে মগের ভিতরটার দিকে তাকিয়ে আছে। ম্যাম, বলো। আপনার খুব কষ্ট, তাই না? না, মিশান খানের কোনো কষ্ট নেই। আম অল রাইট জেসি, তোমাকে আমায় নিয়ে ভাবতে হবে না, তুমি তোমার কাজ করো। ম্যাম, আপনি আমাকে ছোট বোন মনে করে শেয়ার করতে পারেন। মানুষ বলে ভেতরের কোনো কষ্ট শেয়ার করলে নাকি কষ্ট কমে যায়, কিন্তু জানো কি জেসি, আমার ক্ষেত্রে না উল্টো। আমার কষ্ট মনে করতে গেলেই আমার সেই ভয়ঙ্কর অতীত মনে পড়ে যায়। ভেতরের আগুন নামক যন্ত্রণা ধাউ ধাউ করে জ্বলে। সব থেকে বড় কথা কি জানো জেসি, আমার রাগ আর জেদটাই আমাকে আরও বেশি নির্দয় করে দিচ্ছে। প্রবাদের ধারাই হয়তো আমিও একদিন একা হয়ে যাব আমার এই রাগ জেদের কারণে। তাই আগে থেকেই নিজেকে একা করে দিয়েছি, যেন ভবিষ্যতে কোনো একাকিত্বের অনুভব না হয়। ফরগেট ইট, অনেক সময় নষ্ট করে ফেলেছি, আমি অফিস যাব, এখন খাবার রেডি করো। বলেই মিশান উঠে চলে গেল রুমে। জেসির কেন জানি মিশানের জন্য খুব কষ্ট লাগছে। গত রাতে থেকেই মিশানের কথাবার্তাগুলো একদম অন্যরকম লাগছে। কথা শুনে মনে হচ্ছে না এটা সেই মিশান যাকে সবাই চেনে। আড়ালে আড়ালে অন্যরূপের মিশানে বাস করে। বেলা প্রায় 12টা বাজে। গাড়ি নিয়ে বেরিয়ে পড়ল মিশান অফিসের উদ্দেশ্যে। আজকে গাড়িটাও নিজেই ড্রাইভ করছে। মিশানদের বাড়িটা অক্সফোর্ড স্টেটে, অফিসটা টাওয়ার ব্রিজের থেকে আরও 10 মিনিট পথ। অফিসে যাওয়ার পথে মিশান টাওয়ার ব্রিজের সামনে থামলো। পর্যটকবহুল জায়গাটাতে আজ মানুষের আনাগোনা নেই বললেই চলে, গাড়িও নেই বললেই চলে। পরক্ষণে মনে পড়ল আজকে ল্যান্ডমার্কে স্ট্রাইক চলছে। বেশ গুমসাম লাগছে। ব্রিজের নিচে পানি টলমল করছে। গাঢ় সবুজ রঙের পানির উপর মৃদু বাতাস বইছে। গাড়ি থেকে বেরিয়ে মিশান একা একা দাঁড়িয়ে আছে। গাড়িটা কোনো মতেই মিশানের পিছু ছাড়ছে না। মিশান বলার পর খানিকটা দূরে গার্ড দাঁড়িয়ে আছে। এতে মিশানের যথেষ্ট বিরক্ত লাগছে। কালো প্যান্ট, কালো শার্ট পরা মেয়েটা কালো সানগ্লাস পরে দাঁড়িয়ে আছে। আলাদা কোনো সাজসজ্জা নেই। লম্বা চুলগুলো জুটি করা ছাড়া আর কোনোভাবেই রাখে না। অশান্ত হিংস্র মেয়েটা কত শান্ত মনে চুপচাপ দাঁড়িয়ে আছে। কখনো এক মনে আকাশের দিকে তাকিয়ে থাকে, তো আবার কখনো পানির উপর তাকিয়ে থাকে। অনেক বেলা হয়েছে, চোখ থেকে ঘুম ছুটছেই না। এরই মধ্যে তীব্র অনুভব করলো মুখের উপরে কেমন ঠান্ডা ফিল হচ্ছে, অনেকটা ঠান্ডা ফ্রিজের পানির মতো। কিছুক্ষণ পর চোখের উপর ঠান্ডা পানি সেই অনুভব করলো। অনিচ্ছাকৃতভাবে চোখ খুলে তীব্র ছিটকে যায়। মুখ বরাবর ইফতি তীব্রের দিকে তাকিয়ে আছে। এক গ্লাস পানি নিয়ে গ্লাসটার দিকে তাকাতেই দেখলো গ্লাসের গায়ে বিন্দু বিন্দু জলকণা। তীব্রর বুঝতে দেরি হলো না, ইফতি এতক্ষণ ধরে ঠান্ডা পানি ওর মুখে দিচ্ছিল। কি করলে এটা? দিলে তো শান্তির ঘুমটা নষ্ট করে। বিচার করতে এসেছি, রসের আলাপ করতে আসেনি। তীব্রর সামনে বসতে বসতে কি বলবে বলো। এতদিন তোমাকে ফোন দিলাম, রিসিভ করলে না কেন? ইচ্ছে করেনি তাই। ইচ্ছে করেনি মানে? তুমি আমার ফোন রিসিভ না করে থাকতে পারলে? ফাও পাচাল পাড়ার টাইম নেই। নাক ফুলিয়ে অভিমানী স্বরে। এরে আমার ভাই, আমার উপর রাগ করেছো, জানতে পারি রাগের কারণ? মিশন সফটওয়্যার ইঞ্জিনিয়ার পরে কম্পিউটার সায়েন্স করেছে, পিএইচডি করেছে। এটা অবধি ঠিক ছিল। মিশন অনেক ভালো শান্তশিষ্ট ইনোসেন্ট মেয়ে। এরকম মিথ্যাটা আমার সাথে কেন বলে তুমি? শি ইজ দ্য টপ মাফিয়া কিং ইন লন্ডন।
হার নিক নেম মাফিয়া কুইন। এটা কেন বলনি আমাকে তুমি? তুমি জানো না আমার কেমন মেয়ে পছন্দ? শুনো হে বৎস, যে যেরকম উপরওয়ালা তার ভাগ্যে ঠিক সেই রকম কাউকে পাঠায়। এটা কোরআন ও হাদিসের কথা, তুমি চাইলেও অস্বীকার করতে পারবে না, বুঝেছো? আরে রাখো তোমার বক্তৃতা, বিয়ে করব না আমি, একা থাকবো। কেন কেন কেন? মিশানকে বিয়ে করতে পারবে না বলে? ইফতি, তোমার কি মনে হচ্ছে না তুমি আমার সাথে বাড়াবাড়ি করছো? মোটেই না, আমি যা সত্যি তাই বলেছি। আর একটা কথা, ফুফি বলেছে তুমি বিয়ে না করে অবধি ফুফি আমাদের বাড়িতে থাকবে, তোমার বাড়িতে আসবে না। সেটা জান্নাতে এসেছিলাম। ও তাই বুঝি। তা সেটা কি মা কি তোমাকে স্বপ্নে বলেছে? স্বপ্নে বলতে হবে কেন? ফুফি কথা বলতে না পারলেও ফুফির চোখের ভাষা আমি স্পষ্ট বলতে পারি। আর আমি ফুফিকে বলেছি তোমার ছেলে যাকে বিয়ে করবে সেও তোমার ছেলের মতো। ফুফি কি বললো জানো? ফুফি বললো একটা হলেই হলো, তবুও ওকে বিয়ে করতে বল, মরার আগে ছেলের বউরা দেখে যাই। তোমার আজগুবি পেঁচাল শেষ হলে তুমি আমার বাড়ির থেকে বিদায় হও। তোমাকে দেখলে আমার রাগ হচ্ছে। এই কেন কেন? কেন মানে? তুমি জানো না? এত বড় মিথ্যা কথা বলছো তুমি আমার সাথে। ভাগ্যিস সেদিন আমি মিশনকে প্রপোজ করিনি, তাহলে তো আমি আমার নিজের পায়ে কুড়াল মারতাম। করনি তো কি হয়েছে, করবে। তুমি সব জেনে রাখছো? অবশ্যই। যেখানে আমার ভাই কোনো মেয়েকে পছন্দ করে না, মেয়েদের দিকে ফিরে তাকায় না, সেখানে প্রথম দেখায় একটা মেয়েকে ভালোবেসে ফেলেছে, তাকে কি করে ভুলতে পারবে? তোমার অফিস নেই? আছে কেন? অফিসে যাও, লেট হয়ে যাচ্ছে তোমার। বুঝেছি, আমাকে দাঁড়িয়ে দিয়ে মিশনের কথা ভাববে তাই না? তীব্র একটা বড় নিঃশ্বাস ফেলল। ইফতির চোখের দিকে তাকিয়ে বলল, একটা জিনিস খেয়াল করছো? কি? বিয়ের দিন থেকে তুমি খুব বাচাল হয়ে গেছো। আগের মুখটা এমন ছিল না। বাচাল টাইপের মানুষ আমার একদম পছন্দ না। কথাগুলো বলতে বলতেই তীব্রর ফোনে কল এলো। হাতে নিয়ে দেখে মিশান কল করেছে। তীব্র ফোনের দিকে তাকাচ্ছে একবার, ইফতির দিকে তাকাচ্ছে একবার। কে ফোন করেছে? মিশান। রিসিভ করো, রিসিভ করো, কেটে যাবে তো। মিশন একবারে বেশি কাউকে কল দেয় না। কথাটা শুনে তীব্র সাথে সাথেই রিসিভ করলো। হ্যালো। কি অবস্থা মিস্টার তীব্র? এই তো আছি। তুমি? আমিও, উপরওয়ালা যেরকম রেখেছে। কোনো দরকারে কল করেছিলে? না এমনি। আপনার হাতের কি অবস্থা এখন? তীব্রর মনেই ছিল না ওর হাত কাটা। মিশানের কথা শুনে মনে পড়তেই হাতের দিকে তাকালো। হ্যাঁ ভালো, ড্রেসিং করতে হবে হাতটাতে। হ্যাঁ করে ফেলুন, লেট হয়ে গেলে সেফটি হয়ে যাবে। কি করছো? দাঁড়িয়ে আছি কোথায়? রাস্তায়। ও, কাউকে মারার জন্য দাঁড়িয়ে আছো নাকি? না এমনি, ভালো লাগছিল দাঁড়িয়ে থাকতে। স্ট্রাইক চলছে আজকে ল্যান্ডমার্কে, মানুষজন নেই, জায়গাটা বেশ শুনশান, তাই আর কি। একা থাকতে ভালোই লাগে খুব, তাই না? খুব। এভাবেই টুকটাক কথা তীব্র মিশান বলেই যাচ্ছে। আর তীব্রের সামনে ইফতি বসে বসে তীব্রর দিকে হাঁ করে তাকিয়ে আছে। ইফতি যে তীব্রর সামনে বসে আছে তীব্রর খেয়ালই নেই। ঘণ্টাখানিক হয়ে আছে তীব্র কথা বলতেই ইফতি তীব্র বিছানায় শুয়ে পড়েছে। এতক্ষণ আর তীব্রের দিকে ড্যাব ড্যাব করে তাকিয়ে আছে। প্রায় 1 ঘন্টার বেশি সময় পর কথা শেষ করে তীব্র ফোনটা রাখতেই খেয়াল করলো ইফতি ওর সামনে শুয়ে আছে আর তীব্রর থেকে নজরই সরাচ্ছে না। এভাবে তাকিয়ে থাকার মানে কি? আমি জানতাম তুমি খুব ভালো মিথ্যা বলতে পারো, কিন্তু এত ভালো মিথ্যা বলতে পারো সেটা জানতাম না। আমি আবার কি মিথ্যা বললাম? এই তো 1.5 ঘন্টা আগে মিশানের নামে কত বদনাম করলে, অথচ মিশানের সাথে কত সুন্দর রসিয়ে রসিয়ে কথা বললে। বাপরে, নীলিমার সাথে প্রেম করছে যে টানা 1 ঘন্টা কোনোদিন কথা বলিনি, আর তুমি? বাবা গো বাবা। Shut up, Ifti. You are be like good friend. Just friend, you are nothing else. হ্যাঁ, ইদানিং গার্লফ্রেন্ডের থেকে জাস্ট ফ্রেন্ড অনেক ডিমান্ড। চালিয়ে যাও। তুমি বড্ড বেশি কথা বলছো। অফিসে যাও, আমার কাজ আছে, এখন বের হব। এখন থেকেই পর করে দিচ্ছ? মানুষ এতটা বদলাতে পারে? বিছানা থেকে উঠতে উঠতে তীব্র আর কোনো কথা বলল না। ইফতির দিকে তাকিয়ে মিটমিট হাসি দিয়ে বাথরুমে ফ্রেশ হতে চলে গেল। রাত প্রায় 11টা। হাইওয়েতে রাস্তার কিনারার দেওয়ালের সাথে হেলান দিয়ে হাতের মধ্যে ছুরি নিয়ে বসে আছে মিশান।
দুই হাত রক্তাক্ত হয়ে আছে, হাত বেয়ে চুইয়ে চুইয়ে রক্তের ঢল। মিশানের চোখ দুটো রক্তচক্ষুর ন্যায় হয়ে আছে, ঘন ঘন শ্বাস নিচ্ছে, যেন ওর নাকের সামনে থেকে অক্সিজেন সরিয়ে নেওয়া হয়েছে। আর সামনে পড়ে আছে এক যুবকের আহত শরীর, যার রক্তের বন্যা বয়ে গেছে রাস্তার মাঝ বরাবর। বেঁচে ওঠার জন্য কাতরাচ্ছে দেহটা, প্রাণ বুঝি যাই যাই। আজকে কাউকে মারার নিয়ত করে ঘর থেকে বের হইনি। ঘর থেকে বের হওয়ার আগে নিয়ত করেছিলাম আজ যত যাই হোক কাউকে মারবো না। শালার মুডটাই অন্যরকম ছিল। কিন্তু মিশানের ভাগ্য, ঘুরে ফিরে কেন মরার জন্য তোরা আমার হাতটাই বেছে নিস বলতো? না, তোরা শুধরাবি না, না আমায় ভালো হতে দিবি। মিশানের ডিকশনারিতে ওয়ার্নিং বলে শব্দ নেই, তবুও কেন তুই ভুল করলি? শালা নেশা করে উল্টোপাল্টা গাড়ি চালাচ্ছিস তুই, আর গালি দিচ্ছিস তুই আমার মাকে। তোর সাহস হলো কি করে আমার মাকে গালি দেওয়ার? এতক্ষণে শরীরটাতে প্রাণ নেই। গার্ডওয়াল লাশটাকে নিয়ে প্যাকেট করে দূরে নদীতে ভাসিয়ে দিল। মিশান রক্তাক্ত হাত নিয়েই বাড়ি চলে গেল। বাড়ি ফিরে দেখে মিশানের বাবা ড্রয়িং রুমে বসে আছে। মিশানের অপেক্ষায় ছিল। আজ বাংলাদেশ থেকে ফিরেছে, মিশানকে জানায়নি আজ ফিরবে, সারপ্রাইজ দিবে বলে। কিন্তু নিজেই সারপ্রাইজ হয়ে গেল মেয়েকে দেখে। কেমন যেন ছন্নছাড়া ভাব নিয়ে মিশান ঘরে ঢুকছে। হাতের মধ্যে তাজা রক্ত লেগে আছে। এতক্ষণে রক্তগুলো জমাট বেঁধে হাতের সাথে আষ্টে পৃষ্ঠে লেগে আছে। মিশানের বাবা মেয়েকে দেখে হতাশার শ্বাস ফেলল। মিশান কোনো কথা না বলে রুমে চলে গেল। এদিকে মিশানের বাবা কেন জানি চিন্তায় পড়ে গেল। মিশানের রাগটা অতিরিক্ত। মিশানের সব কিছুর সমাধান ঝামেলাটাকে পৃথিবী থেকে উড়িয়ে দেওয়া। এভাবে আর কতদিন চলবে? মিশান ফ্রেশ হয়ে সোফায় বসে আছে রুমের মধ্যে। ভেজা চুলগুলো আলগা দিয়ে বসে আছে। চুলগুলো মুছেও নি, টপ টপ করে পানি পড়ছে চুল থেকে। জেসি এসে মিশানের হাতে কফি মগ দিয়ে টাওয়াল নিয়ে আলতো হাতে মিশানের চুলগুলো মুছে দিচ্ছে। এরই মধ্যে মিশানের বাবা এলো মিশানের রুমে এসেই জেসিকে ইশারা করলো চলে যেতে। জেসি চলে গেল রুম থেকে। মিশানের বাবা মিশানের পাশে বসলো। মাফিয়ার পেশার হাত ধরে আমার জীবন চলা, এত নাম ডাক কামিয়েছি মাফিয়াগিরি করেই, কিন্তু আমার পুরো জীবনে এত মার্ডার করিনি যতগুলো মার্ডার তুমি এক বছরে করো। খানিকটা ক্ষোভ নিয়ে বলল, আমি কখনো নিষ্পাপ কাউকে মারি না ড্যাড। আমি সে কথা বলিনি মিশান। অনেক সময় কিছু পাপীকেও রেখে দিতে হয় কিছু প্রশ্নের উত্তর জানার জন্য। সব কিছুর সমাধান কোনোভাবেই মার্ডার হতেই পারে না। তুমি রাগটা কন্ট্রোল করো। পেয়েছো উত্তর? কিসের উত্তর? তুমিই তো বুঝালে ড্যাড। তুমি মার্ডার প্রয়োজন ছাড়া করো না, কিছু উত্তরের জন্য রেখে দাও কিছু পাপীদের। তাহলে পেয়েছো আমার মায়ের খুনিকে? এই প্রশ্নের উত্তর পেয়েছো কেন আমার মাকে এভাবে মরতে হলো? আজ অবধি পাওনি ড্যাড। গত 10 বছর ধরে আমি মিশান এই একটা প্রশ্নের উত্তর খোঁজে খোঁজে মরছি। শান্তির ঘুমটাকে বিদায় দিয়েছি শুধু একটা প্রশ্নের জন্য ড্যাড, যে প্রশ্নটার মধ্যে লুকিয়ে আছে হাজারো উত্তর। আমি শুধু সেই মানুষটাকে জীবিত সামনে চাই, আর বাকি সব চুলোই যাক। আই ডোন্ট কেয়ার ড্যাড, আই জাস্ট ডোন্ট কেয়ার। মিশান, কুল ডান বাবা, মাথা ঠান্ডা করো। মাথা গরম করে কোনো উত্তর পাওয়া যায় না। মাথা গরমের জন্য হয়তো দেখবে শিকার তোমার হাত থেকে ফসকে যাচ্ছে। আমি খুঁজছি না তাকে, খুঁজছি আমিও তাকে। কোনো দরকার নেই ড্যাড, কারো খুঁজতে হবে না, আমি পারবো। অ্যান্ড ওয়ান মোর থিং, খুব তাড়াতাড়ি আমি তাকে পেতে যাচ্ছি। আজ কেন মারলে? মাকে তুলে গালি দিয়েছিল তাই। তাকে সর্বোচ্চ 2টা চর মারা যেত, তাই বলে একদম মেরে দিলে? মিশান, তোমার কি মনে হয় না তোমার মাথার ব্রেনটা ইদানিং ব্রেক ফেল করেছে? কিছুদিন পর তো ফরগেট ইট, যা হচ্ছে করো। বলেই চলে গেল রায়হান সাহেব। মেয়ের উপর আজ কেন জানি রাগ হচ্ছে খুব। মিশান দিন দিন মানসিকভাবে বিপর্যস্ত হয়ে পড়ছে। ওর অনেকটা রিফ্রেশমেন্টের দরকার, কিন্তু কিভাবে মিশানকে বোঝাবে? রায়হান খান অনেকটা চিন্তিত হয়ে পড়ল। কি করা যায় মিশানের অল্পতেই ভয়ঙ্কর রূপ নেবার থেকে পরিত্রাণ দেওয়ার? মিশান যতই মাফিয়া রাজ্যে নাম করা হোক, মিশানকে কেউ টপকাতে পারবে না।
মিশানের বাবা ভালো করেই জানে, কিন্তু মিশানের জন্য কারণে অকারণে মানুষের প্রাণ যাচ্ছে। মার্ডার করবে করুক, কিন্তু সেটা পরিস্থিতি বুঝে। কিন্তু মিশান। রফিক, জি স্যার। মিশনটাকে নিয়ে কি করা যায় বলো তো? ডিপ্রেশনে মেয়েটা শেষ হয়ে যাচ্ছে। এইভাবে চললে তো একটা সাইকো হয়ে যাবে। জি স্যার, আমিও ভাবছি। মাফিয়া রাজ্যের পাড়া দিয়েছিলাম পাওয়ার, মানি, ডাকনাম এইসবের জন্য, কিন্তু মিশন কি করছে? শুধু মার্ডার আর মার্ডার। এভাবে আর কতদিন চলবে? যতদিন যাচ্ছে মায়ের খুনিকে খুঁজে না পেয়ে মেয়েটা তত হিংস্র হয়ে যাচ্ছে। ডিপ্রেশন থেকে মেয়েটা এমন হয়ে গেছে, ওর একটা রিফ্রেশমেন্টের দরকার। তাহলে মিশন মামুনি কিছুটা স্থিতিশীল অবস্থায় আসতে পারবে। যদি এমনটা হতো রফিক, কি ওই যে সিনেমার মধ্যে হয় না, ধরো মিশনকে বদলে দেওয়ার জন্য ওর জীবনে কেউ আসতো, মিশনের সব ডিপ্রেশন দূর করে দিত। ভালোবাসা নামক ভুলে যাওয়া শব্দটা মিশন আবার অনুভব করত। সেরকম কেউ আসবে কি না জানি না, তবে একটা কাজ করা যেতে পারে। কি? মিশন আপনার কথা যেমন শুনে না, তেমনই নীলিমা মামুনির কথাও ফেলতে পারে না। তাই বলছিলাম, যদি নীলিমা মামুনিকে দিয়ে মিশনকে কিছুদিনের জন্য বাহিরের কান্ট্রিতে ঘুরতে পাঠানো যায়, তাহলে মিশন ডিপ্রেশন থেকে বের হতে পারবে। কথাটা খারাপ বলনি। অন্ধকার ঘরে চেয়ারে বসে এক কোণে সিগারেট টেনে যাচ্ছে। প্রতিটা নিঃশ্বাসে বের হয়ে আসছে কালো ধোঁয়া। ঠান্ডা মাথার এই ভিলেনটা হাসি মুখে সুন্দর করে মানুষের মাথায় বাজ ফেলে। অপর পাশে বসে আছে আলী আজাজ। তুমি যে টাকা করছো তীব্র, তার জন্য তোমার অনেক বড় মাসুল দিতে হবে। ও রিয়েলি? মজা নিচ্ছ? নাও নাও, যত পারো নাও, মজা নাও, কিন্তু এটা জেনে রাখো, তোমাকে শেষ করার জন্য এই আলী আজাজ না, এমন একজন আসবে যে তোমাকে তিলে তিলে শেষ করে দিবে, রাগী স্বরে হাসি দিয়ে। তুমি ইদানিং মাফিয়ার পেশার পাশাপাশি জ্যোতিষীগিরি শুরু করেছো নাকি, আলিয়াজের মতো? জ্যোতিষীগিরি কিনা জানি না, তবে তোমার ভবিষ্যৎ আমি স্পষ্ট পড়তে পারছি। তোমার পতন হবে খুব শীঘ্রই। দ্য রয়্যাল কিং রাজ্যে দ্য ইয়ংস্টার মাফিয়া কিং সুফওয়ান রোজকে তীব্রকে টপকাবে। বাহ, খুব ভালো লাগলো তোমার কথায়। জানার খুব আগ্রহ হচ্ছে কার হাতে আমার পতন। হয়তো বা কোনো নমনী নারীর হাতে, কেন জানি মনে হচ্ছে কোনো নারীর হাতেই তোমার পতন। সুন্দর মৃত মায়াবতী কোনো হিংস্র নারী যে তোমাকে শেষ করে দিবে। তুমি হয়তো ভুলে যাচ্ছ, নারী আর মত এই দুটো জিনিসের উপর আমার একদম কোনো ইন্টারেস্ট নেই। আর বললে মায়াবতী নারী, যদি এমন হয় আমার মতোই কোনো এক রাজ্যের মাফিয়া কুইন আমার সাথে জোর বাঁধল, তখন সেরকম কেউ নেই, তবে এটুকু জেনে রাখো, কোনো এক রূপবতী নারী তোমার জীবনে প্রাণভ্রমর হয়ে দাঁড়াবে, আর সেই প্রাণভ্রমরটাকে কেড়ে নিয়ে তোমাকে তিলে তিলে শেষ করে দিবে। তীব্র মৃদু হেসে মুখটা আলী আজাজের কানের কাছে নিয়ে স্বাভাবিক স্বরে বলল, আগে আমার লেভেলে আসো আলিয়াজ, তারপর আমাকে শেষ করার স্বপ্ন দেখো। সকাল হতেই নীলিমা মুখ গম্ভীর করে বসে আছে খাটে। ইফতি অফিস যাওয়ার জন্য রেডি হচ্ছে। এমন সময় খেয়াল হলো বউটা মন খারাপ করে বসে আছে। আহা, আমার মায়াবতী কি হলো? সকাল থেকে দেখছি মিষ্টি ঠোঁটে মিষ্টি হাসিটা নেই। কি হয়েছে বলো তো? ভালো লাগছে না কিছু, এমনি। না 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 না, আমার মায়াবতী এমনি কখনো মন খারাপ হয় না, আমি জানি। কি হয়েছে বলুন রানী সাহেবা। বললাম তো কিচ্ছু হয়নি। আমি কি আজ অফিসে যাব না? অফিসে যাবে না কেন? অফিস যাবে রেডি তো হয়েইছো, বেরিয়ে পড়ো। বউয়ের এমন চেহারা দেখে বের হতে ইচ্ছা করছে না। ঠিক আছে, আজকে না হয় অফিসে না গেলাম। না না, অফিস যাবে। তাহলে বলো মন খারাপ কেন? দেখছি সামনের মাসে। সামনের মাস তো অনেক দেরি। এই মাসে কি করে যাই বলো তো? 2 দিন আগে বিয়ে করলাম, বিয়ের চাপে কতদিন অফিস যায়নি। এভাবে যদি ব্যবসা ছেড়ে ঘরে বসে থাকি আর ঘুরি, তাহলে তো ব্যবসা ভ্যানিশ হয়ে যাবে গো। কিছুদিনের জন্য বাবাকে বলো না সবটা ম্যানেজ করে নিতে। আমার না মিশানের কথা খুব মনে পড়ছে। ভাবছিলাম হানিমুনে যাওয়ার সময়
মিশানকেও সাথে নিয়ে যাব। ভালো হয় ব্যাপারটা যদি সাথে তীব্রকেও নেওয়া যায়। এই তোমার কি মতলব বলো তো? হুম, সব সময় তীব্র ভাইয়ার সাথে মিশানকে টানো কেন শুনি? আর তীব্র ভাইয়ার কি সময় হবে আমাদের সাথে যাওয়ার জন্য? আমাদের সাথে যাওয়ার জন্য সময় হবে না ঠিকই, কিন্তু মিশনের জন্য ঠিকই হবে। মানে তুমি কি বোঝাতে চাইছো ইপ্তি? অনেক কিছু বলছি শোনো। অফিস যাওয়ার জন্য রেডি হয়ে মিশান নিচে নামলো খাবার খেতে। রায়হান খান মেয়ের জন্য অপেক্ষা করছে একসাথে ব্রেকফাস্ট করবে বলে। মিশান এসে সোজা ডাইনিংয়ে বসে পড়ল। সার্ভেন্ট খাবার সার্ভ করছে। মিশান এদিক ওদিক না তাকিয়ে খাবার খেয়েই চলেছে। অপর পাশে যে বাবা বসে আছে সেদিকে খেয়ালই নেই ওর। রায়হান সাহেব মেয়ের দিকে তাকিয়ে আছে। খাওয়া বাদ দিয়ে এরই মধ্যেই মিশানের চোখ পড়ল ওর বাবা ওর দিকে তাকিয়ে আছে। হোয়াট হ্যাপেন ড্যাড? এভাবে তাকিয়ে আছো কেন? দেখেছি কি? আমার মেয়েটা আমাকে একটু ভালোবাসে না। হঠাৎ এই কথা মনে হচ্ছে কেন? আজই কেন? আমি যে ডাইনিংয়ে বসে আছি শুধুমাত্র আপনার অপেক্ষায়। আপনি যখন ডাইনিংয়ে এলেন আমি গুড মর্নিং বললাম, উত্তর তো দিলেনই না। খেতে বসে খেয়ে যাচ্ছেন, আমার সাথে কথা বলছেন না। মিশান হতাশময় একটা নিঃশ্বাস ফেলল। তারপর বাবার চোখের দিকে তাকালো। সরি ড্যাড, আমি মোটেও খেয়াল করিনি। মিশান, বাবা আর ইউ অল রাইট? ইয়া ড্যাড, আই এম কমপ্লিটলি ওকে। কেন জানি মনে হচ্ছে তুমি কিছু একটা নিয়ে ডিপ্রেশনে আছো বাবা। বললাম তো ড্যাড, আমার কিছু হয়নি। তুমি খাবার খাও, ঠান্ডা হয়ে যাচ্ছে। আচ্ছা, আমি একটা কথা বলতে চাচ্ছিলাম। বলে ফেলো। ইউএস পার্টনারশিপটা আমি দেখব, তুমি পরের বার থেকে দেখো। অ্যাজ ইউ উইশ। হুম। ভ্যালির কাছে সব ডকুমেন্ট পেপার আছে, নিয়ে নিও। কোনো প্রবলেম হলে বলো। আর বাংলাদেশ থেকে আসলেই যখন, তাহলে মিস্টার তীব্রর সাথে মিট করেই আসতে। ইটস ওকে, পরে দেখা করা যাবে। রয়্যাল কিং তো। হুম। ওকে, আমি বেরোচ্ছি এখন তাহলে। একসাথেই বের হই? না, তুমি অফিস যাও, আমি একটু ওয়ার হাউসে যাচ্ছি, দেখে আসি কি অবস্থা। ওকে, বাই। হুম। দুপুরের দিকে তীব্র মামার বাসায় এসেছে কাউকে না জানিয়েই। বাড়িতে ঢুকতেই মামির সামনে পড়ল। আরে তীব্র বাবা, তুই এসেছিস? আমাদের না হয় মনে পড়ে না, তোর মায়ের কথা ভুলেই গেছিস? একটাবার ফোন দিয়েও তো খবর নিতে পারিস নাকি? কেন, মায়ের কি হয়েছে? কিছু হয়নি, বেচারি উদাস হয়ে থাকে। কখন তার ছেলে চাঁদ মুখখানা দেখবে বলতে পারে না বলে কি আর অনুভূতি থেমে আছে? কার জন্য এত কিছু করেছিস বল তো? না একটা বিয়ে করেছিস, না মাকে একটু সময় দিয়েছিস। এত টাকা দিয়ে করবি কি বলতো? কথা না বাড়িয়ে মা কোথায় বলো। রুমেই আছে, যা। ঠিক আছে। বলেই মায়ের ঘরের দিকে যেতে লাগলো। আর কি খাবে দুপুরে সেটা তো বলে যা। যা রান্না করছো তাই খাবো। ছেলেকে এতদিন পর দেখে ভিতরটা যেন ঠান্ডা হয়ে আসছে মায়ের। আহা, আবার অভিমানও হচ্ছে। ছেলেটা দেখতেও আসেনি, চোখ দুটো জলে টলমল করছে। ইস, যদি একটু ছেলেটাকে ছুঁয়ে দেখতে পারতো, আদর করে বুকে জড়িয়ে নিতে পারতো, বড্ড শান্ত হতো অশান্ত মন। এমন রাজপুত্রের মতো ছেলেটা দেখতে, যার উপর অভিমান করে থাকাও যেন পাপ। এক দৃষ্টিতে তাকিয়ে আছে ছেলের দিকে আলিফা রেজা। ঠোঁট জোড়া কাঁপছে, যেন তার কান্না পাচ্ছে। তীব্র মায়ের সামনে বসে আছে চুপটি করে, যেন নিষ্পাপ একটা শিশু ছেলে। মায়ের অনুভূতিটা বুঝে মা ভালো নেই তার ছেলেকে না দেখে। তাই তীব্র মায়ের দিকে মায়াবী দৃষ্টিতে তাকিয়ে আছে, যেন মায়ের মান ভাঙে। চোখে চোখে মা ছেলের কত শত কথা হচ্ছে। তীব্রর বাবাও তীব্রর মতোই একজন বড় মাফিয়া ছিলেন। নামকরা মাফিয়া ছিল আরিফ রেজা, যার নামে সারা বাংলাদেশে বিভিন্ন স্তরের মাফিয়ারা চাঁদা তুলত কোটি কোটি টাকা। তীব্রর বাবার একমাত্র দুর্বলতা ছিল তীব্রের মা। স্ত্রীকে তিনি প্রচণ্ড রকম ভালোবাসতেন, তীব্রের মাও অনেক ভালোবাসতেন। কিন্তু তীব্রের মায়ের ভাগ্যে নির্মম পরিহাস। স্বামীকে এত বেশি ভালোবাসতো,
আর সেই স্বামীকেই চোখের সামনে নির্মমভাবে মরতে দেখে ব্রেনে নিতে পারেননি। কোমায় চলে গিয়েছিল। কোমা থেকে ফিরে প্যারালাইজড হয়ে আছে। রাগ করেছো তাই না মা? সরি, এই কানে ধরলাম। আর এমন হবে না মা। তোমার ছেলে তো কাজ নিয়ে খুব ব্যস্ত ছিল মা। সেই জাপানে গিয়েছিলাম, পরশু রাতে ফিরেছি। কাল সারাদিন কাজ ছিল, তাই তোমার সাথে দেখা করতে আসতে পারিনি মা। প্লিজ মা, রাগ করো না মা। আই লাভ ইউ মা। একে একে তীব্র পাগলামো করেই যাচ্ছে মায়ের সামনে। মায়ের চোখে এখন জল নেই, চোখে এখন হাসি জল করছে। ছেলের পাগলামোর কাছে মায়ের অভিমান হেরে যেতে বাধ্য। মা ছেলের কথার মধ্যে ঢুকে গেলাম। আরে নীলিমা, আসো। কেমন আছো ভাইয়া? তীব্রর হাতে শরবতের গ্লাস দিতে দিতে বলল, আলহামদুলিল্লাহ। তোমার কি খবর? কোন খবর চাও শুনি? হুম। সবগুলোই বলো শুনি। ওহো, সব খবরই ভালো। তাহলে তো ভালোই। নতুন শ্বশুরবাড়ি কেমন লাগছে? হ্যাঁ, এমনিতে ভালো, কিন্তু একটা ননদ বা যা থাকলে আরও ভালো হতো। শাশুড়ি মা আর সার্ভেন্ট ছাড়া তো এত বড় বাড়িতে কেউ নেই। বড্ড ফাঁকা ফাঁকা লাগে গো, সময় কাটে না। একটা যা বা ননদ থাকলে সারাদিন ঝগড়া করে কাটিয়ে দিতাম। বিন্দাস লাইফ। কি আর করার, নেই যখন তবে একটা কাজ করা যায় নীলিমা। কি কাজ? ইফতিকে তাহলে আর একটা বিয়ে করিয়ে দেই। সতীন নিয়ে সংসার সারাদিন কেন, চাইলে সারাদিন রাত 24 ঘন্টা ঝগড়া করতে পারবে। বিন্দাস লাইফ। ব্যাপারটা ভেবে দেখতে হবে, তোমার কথাটা ফেলে দেওয়ার মতো না। বলেই নীলিমা হেসে দিল। তীব্র নীলিমার দিকে তাকিয়ে আছে একটু অন্যরকম নজরে। খারাপ নজরে না ঠিক, নীলিমার মধ্যে কিছু একটা পর্যবেক্ষণ করছে। নীলিমা খেয়াল করলো ব্যাপারটা। কিছু বলতে যাবে নীলিমা, তার আগেই তীব্র বলে উঠল, নীলিমা, হ্যাঁ ভাইয়া। তোমার মধ্যে একটা জিনিস খেয়াল করলাম। তোমার হাসিটা অনেকটা মিশানের মতো, প্রায় সেম ক্যাটাগরিতেই। তোমার হাসির ধরন, ইভেন্ট, হাসির সাউন্ডটাও সেম। বুঝতে হবে তো, আমার বোন ও। বাই দা ওয়ে ভাইয়া, তুমি এই দুদিনে মিশানের হাসিও দেখে ফেলেছো? সাপে বর। কেন? ওর সামনে পৃথিবীর বিখ্যাত জোকস বললেও ওর মধ্যে কোনো ফিলিংসই কাজ করে না। হাসবে তো দূরে থাক। হ্যাঁ, মাঝে মাঝে ও ডেভিল স্মাইল দেয়, কিন্তু ওর ঠোঁটে মিষ্টি হাসি খুব অভাব। কিন্তু কেন? কান্না হাসি দুটো জিনিসই মিশানের কাছে দুর্লভ ব্যাপার। বুঝলাম, কিন্তু ও আমার সাথে ম্যাক্সিমাম টাইমটাই হেসে কথা বলেছে। না দেখলে তো আমি বললাম কিভাবে? এত মিল হয়েছে তোমাদের? চোখ বড় বড় করে অবাক চোখে তীব্রের দিকে তাকিয়ে। ভালো। মিল? হ্যাঁ, হতে পারে। দুজনেই তো একই জলের মাছ। তাহলে আমার বোনকে তোমার নামে লিখেই দেওয়া যায়, কি বলো? হুম। তোমার কথা ঠিক বুঝলাম না। অনেকটা ইফতির কথার ধরনের মতো লাগছে। তুমি সরো তো, আমি একটু ফুপিমার সামনে বসবো। বলেই নীলিমা উঠে তীব্রের মায়ের সামনে গিয়ে বসলো। তীব্রর মায়ের চোখের দিকে তাকিয়ে বলতে লাগলো, জানো ফুপিমা, তীব্র ভাইয়া একটা মেয়েকে পছন্দ করে, আর সেই মেয়েটা তোমার ছেলে যেমন মাফিয়া কিং, সেও তেমন মাফিয়া কুইন, কিন্তু দেখতে ভারী মিষ্টি মেয়ে, আমার থেকেও অনেক মিষ্টি। তোমার ছেলে যেমন তাল গাছের মতো লম্বা, সেই মেয়েটাও তেমন সুপারি গাছের মতো লম্বা। আচ্ছা, তোমার কি কোনো আপত্তি আছে তীব্র ভাইয়ার সাথে যদি তার বিয়ে দেই? নীলিমার কথা শুনে তীব্রর মা যেন হাসার চেষ্টা করছে নীলিমার দিকে তাকিয়ে, যেন তার চোখে মুখে আনন্দের ছাপ স্পষ্ট দেখা যাচ্ছে। কি পাগলামো শুরু করলে বলো তো নীলিমা? ইফতির ভূত তোমার মাথায়ও চেপেছে। মাকে এসব বলে কি হবে? মা কষ্ট পাবে আরও। আমি কোনো বিয়ে টিয়ে আরে ভাইয়া, তুমি থামো। ফুপিমার দিকে তাকাও, দেখো ফুপিমা হাসছে। তার সাই আছে এই ব্যাপারে, সেও চায় তুমি বিয়ে করো। তুমি না ফুপিমাকে এত এত ভালোবাসো, তাহলে তার জন্য এইটুকু করতে পারবে না বলো? তোমাকে আমি যথেষ্ট সুস্থ মস্তিষ্কের মানুষ ভেবেছিলাম। এখন দেখছি তুমি আর ইফতি একই নদীর মাছ। হ্যাঁ,
তাই তো হবে, যে যেরকম তার কপালে ঠিক সেরকমই জুটে। আর ইপ্তি আমায় বলেছে তুমি মিশানকে প্রচণ্ড রকম ভালোবেসে ফেলেছো, এখন কথা লুকিয়ে লাভ নেই। বলেই নীলিমার রুম থেকে চলে গেল। এরই মধ্যে তীব্রর ফোনে কল এলো। ফোনটা রিসিভ করতেই তীব্র বেরিয়ে গেল বাড়ি থেকে। এদিকে তীব্রর মামি সে পিছন পিছন ছুটছে। তীব্র এসেছে বলে সে তীব্রর পছন্দের রান্না করছে। তীব্র বলল রাতে খাবে, এখন কাজ আছে। মামা বাড়ি এসে তীব্র অনেকটা বাচ্চাদের মতো করে। একমাত্র মামা বাড়ি আসার সময় সাথে কোনো গার্ড, কেয়ারটেকার, ড্রাইভার কিছুই রাখে না। একদম একা আসে মামা বাড়ি। মামা বাড়ি আসলেই তীব্র একজন সাধারণ মানুষ হয়ে যায়। পুরো পৃথিবীর কাছে তীব্র মাফিয়া কিং হলেও এই জায়গাটায় মামা মামির আদরের অতি ভদ্র একমাত্র ভাগ্নে। কাজে কাজে নিয়ম মাফিক চলে যাচ্ছে মিশান তীব্রর জীবনের প্রতিদিনের নিয়মে। শুধু দুজনের পরিবর্তন এসেছে একটা জায়গায়। প্রায় রুটিন করেই বলা যায় রোজ মিশানের সাথে তীব্রের কথা হয়। রোজ দুজনকে মিস করা, কথা বলা, এরকম কেন হয় ওরা জানে না। এতদিনে তীব্র মিশান অনেকটাই ভালো বন্ধু হয়েছে বটে, কিন্তু ওদের মাঝে যে অজানা অনুভূতি বিস্তার করছে সেটা কেউ বুঝতে পারছে না। এদিকে পার্টনারশিপ বিজনেসের ব্যাপারে মিশানের বাবা বাংলাদেশে এসেছে তীব্রের সাথে দেখা করতে। তীব্রর অফিসে নয়, তীব্রের বাড়িতে ক্লায়েন্ট মিটিং রুমে বসে আছে তীব্র আর মিশানের বাবা রায়হান খান। আপনি কষ্ট করে আসতে গেলেন কেন আঙ্কেল? আমাকে বললে আমি যেতাম আপনার কাছে। ইটস ওকে বেটা, আমার আসতেই হতো বাংলাদেশে, তাই ভাবলাম তোমার সাথে মিটটা করে যাই। ও, আমি আসলে অনেক দুঃখিত ত্রিভু, গত 10 বছরে আমি তোমাদের কোনো খোঁজ খবর নেইনি। কেমন আছো, কী করছো, কোনো খবর নেইনি। তার জন্য হয়তো তোমার বাবার হাতটাও আমায় ক্ষমা করবেন না। একজন বাঙালি হয়ে আমি এমন নির্দয় কিভাবে হলাম কে জানেন। ইটস ওকে আঙ্কেল, এই কথা আমিও বলতে পারি। আমারই উচিত ছিল আপনার সাথে যোগাযোগ রাখার। আসলে পরিস্থিতি সব বদলে দিয়েছে আমাদের। হ্যাঁ তা ঠিক, পরিস্থিতি আমাদের আবার এক করে দিয়েছে। সবই উপরওয়ালার ইচ্ছা। তোমার কথার ধরন একদমই তোমার বাবার মতো হয়েছে। বাবার মতো ঠান্ডা মেজাজের, গুছিয়ে কথা বলা, বাবার মতো বুদ্ধিমান। বাবার বৈশিষ্ট্যগুলো ধরে রাখতে পারলে জীবনে তোমার জায়গা কেউ নিতে পারবে না। দোয়া করবেন আঙ্কেল, তাই যেন হয়। আমি তো ভাবতেই পারিনি তুমি এই পেশায় আসবে। তোমার বাবা তোমাকে পড়াশোনার জন্য USA পাঠিয়েছিল জানতাম, আর সব সময় বলতো টাকা পয়সা অনেক কামিয়েছি, ছেলেকে আর এই পেশায় চড়াবো না। ছেলে পড়াশোনা শেষ করে চাইলে একটা ভালো কোম্পানি খুলে দিব, ব্যবসা দেখবে ছেলে আমাদের। আমার তো মিশনের জন্য বাংলাদেশে আসতেই পারিনি, আর কারো খোঁজ খবর নেওয়া হয়নি। অতীতটাকে ভোলার জন্য অতীতের স্মৃতিগুলো মোছার ব্যর্থ চেষ্টা চালিয়েছি। পরিস্থিতি আর সময়টা বদলে দিয়েছে আমাদের জীবন। মাফিয়ার রাজ্যে আমার পার রাখতে হতো, তাই বাবার পরে সব ছেড়ে এই বাবার পেশাকেই বেছে নিয়েছি। তোমার মা এখন কেমন আছে বলুন তো? মা আছে প্যারালাইজ হয়ে। সেদিনের পর থেকে মা একটা জীবন্ত লাশ হয়ে আছে। তীব্র আর রায়হান খান খুঁটিনাটি অনেক কথাই বলে যাচ্ছেন। মিশানের বাবা আসলে দেশে এসেছিল বড় ভাইয়ের পলিটিক্যাল কাজের জন্য, তাই একসাথে দুই কাজ করে যাওয়ার জন্যই তীব্রর সাথেও কথা বলে যাওয়াটাই উদ্দেশ্য। দুপুর হতেই রায়হান খান বেরিয়ে পড়তে নিলেই তীব্র লাঞ্চ না করে বের হতে দেয় না। অনেকটা জোরপূর্বক রায়হান খানের লাঞ্চ করতে হলো তীব্রের বাড়িতে। তীব্রর মা এখনও মামা বাড়িতেই আছে, তাই আর তার সাথে দেখা হলো না। একদিনেই রায়হান খানের মনে জায়গা করে নিয়েছে তীব্র। পার্টনার হিসেবে তীব্র একদমই পারফেক্ট। বাবার মতোই অনেক এক্সপার্ট হয়েছে ছেলে। আমির রেজার জায়গায় তীব্রর আসাটা খুব জরুরিই ছিল। তীব্রকে এই পজিশনে দেখে রায়হান খানের অনেক ভালো লাগছে। আমির রেজা একটা সময় রায়হান খানের অনেক ভালো বন্ধু ছিলেন, প্লাস পার্টনারও ছিলেন। কিন্তু সময়, পরিস্থিতি আর একটা ভয়ঙ্কর অতীত বদলে দিয়েছে সব রং। রায়হান খান বাংলাদেশ গেছেন 2 দিন পার হয়ে গেল। এমনিতেই মিশান একা একা থাকে, তার মধ্যে মিশানের বাবা বাড়ি না থাকলে মিশানের আরও একা লাগে, কিন্তু মিশান কখনো বুঝতে দেয় না। রাত প্রায় 10টা বাজে। ঘরে ফিরে ফ্রেশ হয়ে খেয়ে নিল। কেন জানি আজ খাবারটা গলা দিয়ে নামছে না।
আবার শরীরটা দুর্বলও লাগছে। অনেকটা জোর করেই খেলো রাতের খাবারটা। 1 কাপ কফি হাতে নিয়ে বসে আছে ছাদের কিনারায়। বাড়ির এই বিশাল ছাদটা মিশানের পছন্দের সব ফুল গাছ দিয়ে ভরা। ছাদের রেলিংগুলো মোটা কাচের, যার ভিতরে আবার কালারফুল আলো জ্বলছে। ছাদের একপাশে কাচের সুইমিং পুল, যার মধ্যে স্বচ্ছ আকাশি নীল রঙের পানি। যখন আকাশে চাঁদ ওঠে তখন পুলের উপর চাঁদের আলো চাঁদের কণার মতো উপচে পড়ে পানির উপর। বাড়ির চারপাশে কালো সানগ্লাস পরা বিশাল দেহের আকৃতি বিশিষ্ট গার্ডরা রোবটের মতো দাঁড়িয়ে আছে। মিশান কখনো ছাদে এলে ফোন সাথে আনে না। এই সময়টুকু একা একা থাকতেই ভালোবাসে। কোনো কিছুর সঙ্গ পছন্দ না। কিন্তু আজ অনেকটা মনের ভুলেই মোবাইলটা পকেটে রয়ে গেছে। এক মনে আকাশের চাঁদ তারা দেখে যাচ্ছে আর কফিতে চুমুক লাগাচ্ছে। এরই মধ্যে মিশানের ফোনটা বেজে উঠল। ফোনের স্ক্রিনে তাকাতেই দেখলো তীব্র কল করেছে। মিশানের একটা বাজে স্বভাব আছে, সেটা হলো মিশানকে কেউ যত ইমার্জেন্সি কলই দিক মিশান সহজে রিসিভ করে না। কেন করে না মিশান নিজেও জানে না। আবার নিজে ঠিকই একবারের বেশি কাউকে কল দেবে না। কিন্তু তীব্রের ভাগ্যটা অনেকটাই লাকি। একবার কল দিতেই মিশান রিসিভ করে ফেলে। কিন্তু আজ মিশান ফোনটা রিসিভ করলো না। কেন করলো না মিশান নিজেই ভালো জানে। আমি কি করে বলবো? এদিকে বিকেল 6টা বাজে প্রায়। তীব্র একটা সাগরের উপর ভাসমান ট্রলারে বেঞ্চে হাতে রিভলভার নিয়ে বসে আছে একা একা। গার্ডরা দূরে থেকে তীব্রকে পর্যবেক্ষণ করছে। কেন জানি আজ তীব্রর মনটা ভালো নেই। খুব বেশি শূন্যতা অনুভব করছে। ভালো লাগছে না কিছুই। তীব্র অনেকটা চাপা স্বভাবের। ভিতরে রাগ, অভিমান, কষ্ট কাউকে বুঝতে দেয় না। বেশিরভাগ সময় হেসেই এড়িয়ে দেয়। দেশের অন্যান্য মাফিয়ারা তীব্রকে ঠান্ডা মাথার ভিলেন বলে, কারণ তীব্র কাউকে খুন করতে গেলেও তার সামনে একটা মিষ্টি ডেভিল স্মাইল দিয়ে কপালে শ্যুট করে দিবে। একজনের উপরের রাগ আরেকজনের উপর কখনোই ঝাড়বে না। যার উপর রাগ তার উপরই বিপদ অবতীর্ণ হবে তীব্র দ্বারা। যাই হোক, তীব্রের মন খারাপ হলে চুপচাপ হয়ে নিরিবিলি কোথাও বসে থাকবে, এটাই তীব্র নিয়ম। আরও কোনো ব্যতিক্রম নয়। কাজের জন্য কক্সবাজারে এসেছিল তীব্র। আজ ভালো লাগছে না কিছুই। একাকিত্বের সময়টাতে তীব্রর বাবার কথা, মায়ের কথা খুব মনে পড়ছিল। কি মনে করে যে তীব্র মিশানকে ফোন দিয়েছিল, নিজেও সেটা নিয়ে ভাবছে। কিছুক্ষণ পর তীব্রর ফোনে কল এলো। স্ক্রিনে তাকিয়ে দেখলো মিশান কল করেছে। রিসিভ করতেই ওপাশ থেকে মিশান বলে উঠল, হে মিস্টার তীব্র, আজ হঠাৎ কি মনে করে অসময়ে কল দিলেন? অসময়েও কল দিয়েও কি আপনি রিসিভ করতে পেরেছেন? আসলে হয়েছেটা কি, আমি না কফি খাচ্ছিলাম তাই রিসিভ করিনি। এই যে এখন কফি খাওয়া শেষ, ফোন ব্যাক করেছি। ধন্য করে দিয়েছেন আপনি আমাকে। আপনার প্রশংসা কি দিয়ে করব আমি সেটাই ভেবে পাচ্ছি না। তা কফি খেলে ফোন রিসিভ করা যাবে না সেটা তো জানতাম না কোনোদিনও। আরে কাহিনী পুরোটা আগে শুনুন তো। বলুন। প্রথমত আপনি থামান। দ্বিতীয়ত আসলে আমি যদি আপনার ফোনটা রিসিভ করতাম তাহলে আমার কফিটা খাওয়াই হতো না, কারণ আমার তো একটা ভালো গুণ আছে, সেটা তো আপনি জানেনই। আমি যখন যেটা করি খুব গভীর মনোযোগ দিয়ে করি, আর এতটা মনোযোগী থাকি আশেপাশে দিন দুনিয়া খেয়াল থাকে না। সো এখন আর কোনো প্রশ্ন আছে আপনার? বুঝছি ম্যাডাম, খুব ভালো করে বুঝছি। তাও এখন কি করছেন? ছাদে বসে বসে আকাশে তারা দেখছি। আপনি? আমিও দেখছি। কি দেখছেন? একটা ক্লান্ত দুর্বল সূর্যের মসৃণ রূপ, তার সাথে আগুনের বর্ণের নালচে মেঘ। মেঘটার নিচে সবুজ রঙের পানির সাথে মিশে যেতে চাইছে, আর কিছু গ্যাংচিলের ঝাঁক যেন মিলিয়ে দিচ্ছে না। মেঘ আর সাগরের সবুজ পানির ওই দিকে সূর্যটার আড়াল চোখের তাকিয়ে যেন ডুবিয়ে দিচ্ছে ঘুমের সাগর। সেই দৃশ্যটাই পর্যবেক্ষণ করে দেখছি। ওয়াও, হোয়াট এ নেচার! আচ্ছা, তুমি কি সবসময় অফিস টু বাসা ছাদ এতটুকুই ঘোরাফেরা করো? কেন? দিন হলে কাজে থাকো, অফিসে থাকো, বাইরেই, আর রাত হলে শুনি বাসার ছাদে আর কোথাও না। মাঝে মাঝে যখন মন চায় ওয়ার্ল্ড ট্যুরে বেরিয়ে পড়ি, কিন্তু গত 3-4 মাস ধরে কোথাও যাওয়া হয়নি কাজের ব্যস্ততায়। আমারও একই অবস্থা গো।
তোমার তো তাও বাবা আছে, তোমার পাশাপাশি তোমার বাবা তোমার কাজে এগিয়ে দেয়। আমার তো তাও নেই, সব কিছু নিজেই করতে হয়। তীব্রর কথাটা শুনে মিশানের কেমন জানি খারাপ লাগলো, আর বুঝতেও পারলো তীব্রর মনটা খারাপ। তীব্র অনেকটা মন খারাপ নিয়েই কথাটা বলল। মিশান কথাটা এড়িয়ে গেল ইচ্ছে করেই। বুঝলাম, লন্ডন আসেন, একসাথে ঘুরতে যাবনি। সময় হলে জানাবো নে। ওকে। আচ্ছা মিশান, তুমি সামনাসামনি তো খুব একটা কথা বলো না, আর ফোনে দেখছি খুব কথা বলতে পারো। কাহিনীটা বুঝলাম না ভাই। সত্যি? অবশ্যই। মাথায় রেখে দিলাম কথাটা, পরে ভেবে বলবো নি। টুকটাক কথা বলতে লাগলো দুজনে। কি এমন কথা বলছে কে জানে। অনেকক্ষণ কথা বলার পর ফোনটা রাখা হলো। কথা বলার পর দুজনেরই মনটা হালকা লাগছে। রাত হয়েছে অনেক। মিশান রুমে চলে গেল। বিছানায় শুতে যাবে ঠিক তখন নিজের চোখটা আয়নার দিকে গেল। কখনো আয়নার দিকে তাকিয়ে নিজেকে পর্যবেক্ষণ করে দেখা হয়নি। কেন জানি মিশান এক মনে তাকিয়ে আছে আয়নাটার দিকে। কখনো নিজের মায়াবী চোখটার দিকে চোখ রেখে দেখা হয়নি। মিষ্টি গোলাপি চিকন ঠোঁটটার দিকে কখনো তাকানো হয়নি। বিশেষত্বে ভরপুর এই মেয়েটা নাকি সারাদিন খুন খারাপি নিয়ে থাকে। এই চেহারাই সেই চেহারা যেটাকে মিশান ধারণ করে রেখেছে। দুধে হলুদের ন্যায় গায়ের রং, নাকের গড়নটাও কি সুন্দর সরু, দেহের উচ্চতা এত লম্বা। সৃষ্টিকর্তা যেন কোনো খুঁত নিয়ে বানায়নি, একদম পরিপূর্ণ। কিন্তু এই মিশানটা কেন সাদাসিধে জীবন না নিয়ে এমন ভয়ঙ্করী রূপী নিয়ে মৃত্যুর খেলায় নেমে থাকে? আয়নাতে নিজেই নিজেকে দেখছে আর ভাবছে, আমি কি বদলে যাচ্ছি? ভালোবাসা নামক অভিশাপ কি আমায় আবার মুড়িয়ে নিচ্ছে? না না, কোনোভাবেই এটা সম্ভব না। মিশান, তোর গোলটা কি তুই খুব ভালো করেই জানিস। কোনো মায়ায় আটকাবি না। হিংস্র মিশানটাকে ধরে রাখ, তুই অনেক ভালো থাকবি। আগের মতো হয়ে যাস না মিশান, বর্তমানটাই তোর বাস্তব। কথাগুলো মিশান বলছে আর চোখ দুটো টকবক করছে জলে। চোখ বন্ধ করলেই তীব্রকে দেখতে পাচ্ছে মিশান, যেটা মিশানের খুবই অস্বস্তিকর লাগছে। এদিকে তীব্র, সেও তো এই মাফিয়া রাজ্যে এসেছিল একটা মিশনে। বাবার স্বপ্ন ছিল না তীব্র মাফিয়া পেশায় আসুক। বাধ্য হয়েই তীব্র মাফিয়া রাজ্যে পা রাখতে হয়েছে। হোটেলে ফিরে সেই কখন থেকে ওয়াশরুমে ঢুকে সমানে চোখে আর মুখে মাথায় পানি দিয়ে যাচ্ছে। তীব্র প্রচণ্ড পরিমাণে অস্থির লাগছে। সকালে ঘুম থেকে উঠে ফ্রেশ হয়ে কফি খেতে খেতে ছাদে গিয়ে ফুল গাছে পানি দেওয়া থেকে শুরু করে ফুল গাছের পরিচর্যা করা মিশানের দিনের প্রথম ভাগের কাজ। রাত যতই জাগুক, ভোরের সুন্দর মনোরম দৃশ্যটা দেখাই মিস নেই মিশানের। কারণ ভোরের প্রকৃতি আর রাতের নিস্তব্ধতাই মিশান যেন ওর মাকে খুঁজে পায়। মা যখন ছিল রোজ ভোরে ঘুম থেকে উঠিয়ে ভোরের প্রকৃতি দেখাতো, আর রাত হলে আকাশের চাঁদ তারা দেখাতো। বাড়ির চারপাশে বাগান বিস্তৃত বলে পাখিদের আনাগোনার শেষ নেই। ভোরবেলা পাখির কিচিরমিচির শব্দ, মিষ্টি ঘুমের ঘ্রাণ, ঠান্ডা মনোরম এক ঝাঁক বাতাস, নীল আকাশে পূর্ব আকাশে সূর্যি মামার আগমন, সব মিলিয়ে এই দৃশ্য হাতছাড়া করার মতো নয়। বেলা 9টা বাজে। ব্রেকফাস্টের জন্য জেসি ডাকতে এলে মিশান বলে দেয় রুমেই খাবে। নিচে যেতে মন চাইছে না। সার্ভেন্ট এসে মিশানের রুমে খাবার দিয়ে গেল। মিশান সোফায় বসে আছে। টি টেবিলে জেসি খাবারটা রাখতে বলল সার্ভেন্টদের। জেসি খাবারটা সার্ভ করার জন্য যেই ঢাকনা খুলে প্লেটে উঠিয়ে দিতে যাবে, মিশান খাবারের দিকে তাকিয়ে বলল, 1 মিনিট। এনি প্রবলেম ম্যাম? মিশান কোনো কথা বলছে না, খাবারের দিকে তাকিয়ে আছে। এমনভাবে খাবারটার দিকে তাকিয়ে আছে যেন খাবারের মধ্যে কেউ বিষ মিশিয়ে দিয়েছে, আর সেটা মিশান স্পষ্ট দেখতে পাচ্ছে। মিশান চোখটা বন্ধ করে হালকা শ্বাস নিয়ে একটু জোরেই বলল, ওহে মায়াবতী, দরজার আড়ালে লুকিয়ে না থেকে দর্শন দাও দেবী নীলিমা। কথাটা শুনে জেসি ফিক করে হেসে দিল। নীলিমা এসেছে কাল রাতেই মিশানের বাবার সাথে। মিশান জানেই না, সারপ্রাইজ দেবে বলে সকালে উঠে মিশানের পছন্দের খাবার নিজ হাতে রান্না করেছে, আর দরজার আড়ালে দাঁড়িয়েছিল মিশান কি বলে সেটা শোনার জন্য। তা তো ধরাই খেয়ে গেল। এই, তুই সব সময় কিভাবে বুঝে যাস রে? আবেগী আবেগী ভাব নিয়ে রুমে ঢুকতে ঢুকতে, খাবারের চেহারা দেখেই বুঝেছি, এত কুৎসিত দেখতে খাবারের চেহারা একমাত্র নীলিমা দেবীরই হবে। হয়েছে হয়েছে,
বুঝেছি। এবার খাবারটা খা দেখি আর বল কেমন হয়েছে। মিশানের পাশে বসতে বসতে খাবো তো, খাওয়ার জন্যই তো খাবার। এদিকে ঘুরো দেখি। বলেই মিশান চামচে করে খাবার তুলে নীলিমার দিকে তুলল। নীলিমা মিষ্টি করে হাসি দিয়ে খাবারটা মুখে নিয়ে বলতে লাগলো, জানিস মিশান, আমার জীবনে একটা ইচ্ছে সারা জীবন অপূর্ণ থেকে যাবে। কি সেটা জানতে পারি? তুই নিজ হাতে আমাকে খাইয়ে দিবি। তাহলে আমি এটা কার হাত দিয়ে খাইয়ে দিচ্ছি? চামচ। মিশান একটা হতাশার শ্বাস নিয়ে বলল, নিজের হাত দিয়ে নিজেই খেতে পারি না, চামচ ছাড়া তোমাকে কিভাবে খাইয়ে দিব বলো তো? সেই জন্যই তো বললাম এই ইচ্ছে কোনো দিন পূরণ হবে না। ঠিক আছে, আমি ট্রাই করব। আগে প্র্যাকটিস করে নিই, যদি সাকসেস হই তারপর তোমাকে খাইয়ে দেব। তোমার ইচ্ছা অপূর্ণ রাখবো না। ওকে, হ্যাপি? নীলিমা মুচকি হেসে দিয়ে বলল, হ্যাপি। এবার আয় দেখি তোকে খাইয়ে দেই। নে, খাবার ঠান্ডা হয়ে যাচ্ছে। বলেই নীলিমা মিশানকে খাইয়ে দিতে লাগলো। মিশান এক মনে নীলিমার দিকে তাকিয়ে খাবার খাচ্ছে। এমনভাবে তাকিয়ে আছে মিশান যেন একটা 10 বছরের শিশু, আর নীলিমা মায়ের মতো একটা বড় বোন। খাবারটা না দারুণ হয়েছে। তোমার হাতে না একটা এক্সট্রা জাদু আছে, রান্নার হাতটা জোস। তাই বুঝি? হুম। অলরাউন্ডার বোন আমার। খাবার শেষ করে দুজনে বসে আছে সোফায়, গল্প করছে। মিশান আর আজ বের হবে না, কারণ জানেই নীলিমা আজ কোনোভাবেই মিশানকে বের হতে দিবে না। আজ সারাদিনই নীলিমা মিশানের সাথে লেগে থাকবে। মিশানের মাথায় বিলি কেটে দিবে, চুল নিয়ে নানা রকম ডিজাইন বানাবে, আবার মিশানকে কোলে শুয়ে ঘুম পাড়িয়ে দিবে। নানান রকম গল্প করবে, যার কোনোটাই মিশানের বিরক্ত লাগে না, বরং ভালোই লাগে। নীলিমার মধ্যে পুরো মামা ভাব আছে। মিশান নীলিমাকে অনেক পছন্দ করে আর ভালোবাসে, কিন্তু মিশান প্রকাশ করে না, বুঝতেও দেয় না। নীলিমা যখন কথা বলে মিশান নীলিমার দিকে এক মনে চুপচাপ তাকিয়ে থেকে কথা শুনে। মিশান ছেলে হলে কোনোভাবেই নীলিমার মতো মিষ্টি মেয়েকে হাতছাড়া করতো না, প্রয়োজনে জোর করে বিয়ে করত। এত বেশি মিষ্টি এই মেয়ে, যার সব গুণই মিষ্টি। নীলিমা মিশানের বাবার সাথে একাই এসেছে। ইফতি কাল পরশু আসবে, কাজে আটকে আছে। এখন বল তো মিশান, কোথায় যাওয়া যায়? ভেবে দেখেছি। তোমার পছন্দের কোনো জায়গা নেই? আছে, কিন্তু এক জায়গায় বারবার যেতে ভালো লাগে না। তুই ভেবে বল। নীলিমা মিশানের কথার মধ্যে এন্ট্রি নিল রায়হান খান। দুই বোনের মধ্যে কি এত কথা হচ্ছে শুনি? হানিমুনে কোথায় গেলে ভালো হয় সেটা নিয়ে ভাবছি চাচু। তুমি একটা বুদ্ধি দাও না, কোথায় গেলে ভালো হয়? আই থিঙ্ক তোমাদের এখনও নায়গ্রা জলপ্রপাত দেখা হয়নি। তোমরা চাইলে সেখানে যেতে পারো, আমেরিকা / কানাডা সাইড থেকে। গ্রেট আইডিয়া চাচু, ইউ আর এ ব্রিলিয়ান্ট। আমার মনের মতো একটা জায়গার নাম বলেছ, আমার মাথায় আসছিলই না। তাহলে ওখানেই যাওয়া যাক। মিশান, কি বলিস? ঠিক আছে, যেটা ভালো বুঝো। আমাকে যেদিকে নিবে সেদিকেই যাব, শুধু সাগর বাদ দিয়ে। আমি এই মেয়েকে নিয়ে কী করব বলো তো নীলিমা? কেন, কি হলো আবার? মেয়েটা পানি দেখে ভয় পায় বলে ওকে অ্যাথলেট ট্রেনিং দিয়ে এলাম, চ্যাম্পিয়ন হয়ে ঘরে মেডেল নিয়ে এলো। সেই মেয়ে সাগরের সমুদ্র জল দেখে ভয় পায়। মিশান, তুমি কি জানো এটা লোকে শুনলে হাসবে? জানি না ড্যাড, আমার সাগরের সমুদ্রের দিকে তাকালে কেমন জানি দম বন্ধ হয়ে আসে। মনে হয় কেউ আমার ফুসফুস আটকে ধরে রেখেছে। আর আমি কি জেতার জন্য চ্যাম্পিয়ন হয়েছি নাকি? পানিতে নামলে মনে হয় আমাকে কিছু একটা চুম্বকের মতো টানছে নিচের দিকে, আর মনে হয় আমার কেউ নেই, আমি একা গভীর তলে হারিয়ে যাচ্ছি। আর এখন আমায় নিজেকে বাঁচাতে হবে, আর বাঁচার জন্যই হুমড়ি খেয়ে উঠে পড়ে লেগেছি। এখন দেখি আমি চ্যাম্পিয়ন। ভাবা যায়, আমার আইডিয়ার বাইরে ছিল। মিশানের কথা শুনে রায়হান খান আর নীলিমা দুজনেই অনেক জোরে হেসে দিল, কেননা মিশান কথাগুলো এমনভাবে বলেছিল মিশানের চেহারায় বোকা বোকা ভাব কাজ করছিল। এরই মধ্যে নীলিমা বলে উঠল, মিশান, তোর কথা শুনে না একটা জোকস মনে পড়ে গেল আমার।
বলবো? এটা জিজ্ঞেস করার কি হলো, বলে ফেলো। এক লোক গ্রাম থেকে শহরে এসেছে দৌড় প্রতিযোগিতায় অংশ নিতে। তো রেস শুরু হওয়ার আগে জানতে পারলো পায়ে কনভার্স পরে রেস নিতে হবে। লোকটা পড়ল মহা মুশকিলে। গ্রামে তো খালি পায়ে রেস নিয়েছে, তাই চ্যাম্পিয়ন হয়েছে। এখানে এমন ভারী জুতো পরে রেস নিবে কি করে ভাবছে। তারপর কি হলো জানিস? রেস শুরু হয়ে গেল আর গ্রামের লোকটা চ্যাম্পিয়নও হলো। তখন সাংবাদিক এসে তাকে জিজ্ঞেস করলো, ভাই আপনি তো গ্রাম থেকে এসেছেন, শহরের মানুষের সাথে রেস কম্পিটিশন, তার মধ্যে জুতো পরে কিভাবে সম্ভব? তখন লোকটা বলল, আরে ভাই আমি কি জেতার জন্য দৌড় দিচ্ছি নাকি? পেছন থেকে গুলির আওয়াজ শুনে ভয়ে প্রাণ বাঁচানোর জন্য দৌড় দিয়েছিলাম। কে জানতো এরা বাসি ফু না দিয়ে গুলির আওয়াজ করে। নীলিমা হাসতে হাসতে বলল। নীলিমার কথায় রায়হান খান অনেক জোরেই হেসে দিল। মিশান তো হাসতে যেয়েও হাসি আটকে রাখল। নীলিমার সাথে মিশানের দিন ভালোই কাটছিল। নীলিমাকে নিয়ে বাইরে ঘুরতে যাওয়া, সারাদিন নীলিমার সাথে থাকা। 2 দিনে মিশানকে কোনো কাজই করতে দিচ্ছে না নীলিমা। সারাদিন মিশানের কানের কাছে বকবক করতেই থাকে। মিশানের বাধ্য হয়ে শুনতে হয়, কারণ নীলিমার কথা মিশান সেই ছোট্টবেলা থেকেই শোনে। বাবার পরে পৃথিবীতে কেউ যদি মিশানকে ভালোবেসে থাকে সেটা নীলিমা। নীলিমার মতো মিষ্টি মেয়েকে আঘাত দিয়ে কথা বলাও যেন পাপ। আর মিশানের পুরো দুনিয়ার উপর বিরক্তি এলেও নীলিমার উপর বিরক্তি আসে না। রাতে নীলিমা মিশানের পাশে ঘুমোয়, আলাদা রুমে না। মিশানের মাথায় হাত বুলিয়ে দেয়, গল্প করে। মিশান ঘুমিয়ে পড়ে। নীলিমার জন্য রায়হান খান এবার একটু চিন্তামুক্ত, কারণ মিশানের কাজের চাপ মিশান নিজে কখনো কমাবে না, বাবার কথাও শুনবে না। একমাত্র নীলিমার বশ করতে পারে। কাজ থেকে কিছুদিন দূরে থাকলে মিশানের ডিপ্রেশনটা কমে আসবে। রাতে ঘুমানোর জন্য শুয়ে আছে। নীলিমা মিশানের মাথায় চুল টেনে দিচ্ছে আর কথা বলছে। আর মিশানের চোখে ঘুম নেমে আসছে। ঘুমের রাজ্যে চলে যাবে ঠিক তখন মিশানের ফোনে কল এলো। পাশ ফিরে দেখে তীব্র কল করেছে। ফোন সাইলেন্ট করে ঘুমিয়ে গেল। কিছুক্ষণ পর আবার ফোন এলো। এবার মিশান পুরোপুরি ঘুমের রাজ্যে, কিন্তু নীলিমা ঘুমোয়নি। মিশানের ফোনটা হাতে নিতেই দেখে তীব্র। রিসিভ করে কানে নিতেই ওপাশ থেকে বলল, হে নীলিমা, ইউ এত রাতে মিশনের কাছে? মিশনের ফোনে কি করছো? প্রথমত আমি মিশানের সাথে ঘুমাই, দ্বিতীয়ত মিশান ঘুমিয়েছে, ওর ফোন বাজছিল আর দেখলাম তুমি, তাই রিসিভ করেছি। কাজটা ঠিক করোনি। মিশন জানলে তোমাকে বাড়ি থেকে বের করে দেবে। মিশনের ফোন রিসিভ করছো জানলে। জি না ভাইজান, মিশানের কলিজায় এত জল ধরে নাই যে নীলিমাকে বাড়ি থেকে বের করবে। তো দূরে থাক, নীলিমার দিকে চোখ গরম করে তাকাবে। বাবা, এত কনফিডেন্স, গুড। বাই দ্য ওয়ে, তুমি নতুন বউ, জামাই রেখে একা একা বেড়াতে গেছো কোন আক্কেলে? জামাই যদি না আসে আমি কি জামাই বাইন্দা আনবো নাকি? বাই দ্য ওয়ে, কাল আসবে ইফতি, আর দয়া করে আপনিও আসেন ভাইজান। আচ্ছা, আমি একটা জিনিস খেয়াল করলাম, তোমরা 2 বোনই প্রচুর কথা জানো, একটা কথাও মাটিতে পড়তে দাও না। অথচ তোমাদের চেহারা দেখে মনে হয় ভাজা মাছ উল্টে খেতে জানো না, গেলেই হাতে ফুসকা পড়ে যাবে। কি করে কথা মাটিতে পড়তে দেই বলো তো? কথা কি মাটিতে পড়ার জিনিস? হয়েছে, বুঝছি, ঘুমাও। আর মিশনকে বলার দরকার নেই, আমি কল দিয়েছিলাম। ওকে, কিন্তু তুমি কিন্তু কাল ইফতির সাথে আসবে বলে দিলাম। কেন? আমি আর ইফতি, তুমি আর মিশান আমেরিকা কানাডার সাইডে নায়াগ্রা দেখতে যাব। আমার না তোমাদের মতো আজারা টাইম নাই। তোমাদের হানিমুন তোমরাই চাও, মিশনকে টানার দরকার নেই। বাই, গুড নাইট। সকাল প্রায় 10টা বাজে। মিশান ঘরে বসে রিভলভারে গুলি লোড করছে। নীলিমা মিশানের জন্য খাবার নিয়ে এলো। মিশানের সামনে খাবার রেখে ওর সামনে বসে পড়ল। মিশানের কাজ দেখছে বসে বসে। মিশান রিভলভারে গুলি লোড করাই গভীর মনোযোগ দিয়ে আশেপাশে নীলিমা এসে বসেছে সেদিকে খেয়ালই নেই ওর। এক মনে কাজ করে যাচ্ছে। হঠাৎ পাশ ফিরে তাকাতেই দেখে নীলিমা তাকিয়ে আছে ওর রিভলভারের দিকে। মিশান একটা ডেভিল স্মাইল দিয়ে
রিভলভার নীলিমার কপালের দিকে গান পয়েন্ট করলো। নীলিমা চমকে যায় হুট করে এমন করাই। তারপর মিশানের চোখের দিকে তাকিয়ে ফিক করে হেসে দেয়। আচ্ছা, তুমি কি আমায় দেখতে পাও না একটু? ভয় পাবো কেন? তুই বড় না, আমি বড়। মিশান একটা বড় নিঃশ্বাস নিয়ে বলল, তুমি আমার সাথে এমন আচরণ করো যেন আমি অতি সাধারণ তোমারই মতো কেউ। আমি যে অন্য দুনিয়ার মানুষ সেটা হয়তো ভুলে যেতে চাও। ও হ্যালো, আপনি মাফিয়া হন, ডন হন, ঘরের বাইরে, ভেতরে না, ঠিক আছে? বাড়ির ভেতরে বাড়ির মেয়ে আর কিচ্ছু না। কথা শেষ করতেই নীলিমা মিশানের হাত থেকে রিভলভার নিয়ে নিল। মিশান নীলিমার কর্মকাণ্ড দেখছে। নীলিমা 2 হাত দিয়ে ধরে রিভলভার ঘুরিয়ে ঘুরিয়ে দেখছে আর বলছে, আচ্ছা, এটা এত ভারী কেন মিশান? ইফতিরও একটা রিভলভার আছে, হাতে নিয়েছিলাম, ওটা এত ভারী ছিল না। এটার সাথে নিয়ে ঘুরিস কিভাবে? এটাতে গুলি লোড করা আছে আপু, গুলির জন্য এত ভারী এটা। গুলি বের করলে হালকা। আর রিভলভার আমি বেশি ক্যারি করি না, এটাই ক্যারি করি সব সময়। বলেই একটা ছোট্ট ছুরি বের করলো। ছুরিটার দৈর্ঘ্য প্রায় 6 ইঞ্চি হবে, এত ছোট। এ বাবা, দেখি, এটা তো অনেক ছোট। বলেই ছুরি হাতে নিল। নিয়েই চমকে গেল নীলিমা। ছুরিটার সাইজে ছোট হলেও এটা এত বেশি ধারালো, এর উপর হাত পড়লেই কেটে যাবে। মিশান ছুরি চালাতে খুবই এক্সপার্ট। কুম্ফু স্টাইলে ছুরি চালানোর ওস্তাদ মিশান। দুপুরবেলা ইফতি এসেছে লন্ডন। শুধু ইফতিই না, ইফতির সাথে তীব্রও এসেছে। সাথে কোনো গার্ড আনেনি, ইফতি আনতে দেয়নি। মিশানদের বাড়িতে প্রবেশ করতেই নীলিমা সামনে পড়তে হলো তীব্রর। নীলিমা তীব্রর দিকে তাকিয়ে মিটে মিটে হাসছে। তারপর তীব্রর কানের কাছে যেয়ে বলল, তাহলে কারো আজাইরার টাইম হয়েছে আসার জন্য? তীব্র হতাশার শ্বাস ফেলে বলল, সব সহ্য করতে পারি, কিন্তু দুর্বল জায়গায় আঘাত সহ্য করতে পারি না। বিয়ের আগে ইফতি অনেক ভালো ছিল, বিয়ের পর দেখি ওর মধ্যে পাগলের বৈশিষ্ট্য দেখাচ্ছে, যেটা ওর মধ্যে এসেছে তোমাদের প্রভাবে। তোমরা দুজনই বড় মাপের পাগল। হানিমুন শেষ করে একটা ভালো সাইকোলজিস্ট দেখিয়ে নিও তোমরা, কেমন? ইফতি তীব্র আসার সাথে সাথেই সার্ভেন্টদের আপ্যায়ন শুরু হয়ে গেছে। রায়হান খান কাজের জন্য বাইরে আছে, ফিরতে রাত হবে। আর মিশান এখনও জানে না ওরা এসেছে, কারণ ও বাথরুমে শাওয়ার নিচ্ছে। ইফতি মাথা ঘুরিয়ে ঘুরিয়ে পুরো বাড়ি দেখছে। মিশানদের বাড়িটা অনেকটা রাজপ্রাসাদের মতো, এত বিশাল আর সুন্দর বাড়িতে 2 জন মালিক আর সব সার্ভেন্ট কেয়ারটেকার। মিশান গোসল সেরে বের হতেই জেসি মিশানের চুলগুলো আলতো হাতে টাওয়াল দিয়ে মুছে দিল। মিশান গায়ে একটা ব্ল্যাক কালারের টি শার্ট, যার হাতাটাও ফুল, আর একটা ব্ল্যাক জিন্স ফুল প্যান্ট পরে আছে। অবশ্য মিশানের সব জামা কাপড়ই শুধুই ব্ল্যাক, হোয়াইট আর ডার্ক ব্লু কালারের প্যান্ট, শার্ট, টি শার্ট, আর কোনো জামা পরে না। মেয়ে হয়ে এত বেরঙা কেন কে জানে। আবার সব জামা ফুল হাতা, যদিও সবসময় হাতা ফোল্ড করে রাখে, আবার মাঝে মধ্যে হাতার বোতাম খোলে নিচের দিকে ছাড়িয়ে দেয়। ভেজা চুলের পানি চুইয়ে চুইয়ে পড়ছে শার্টের মধ্যে। সিঁড়ি দিয়ে নিচে নামতেই তীব্রের চোখ গেল মিশানের দিকে। এরকম ভেজা চুলে মিশানকে আজ প্রথম দেখল। কি অপরূপী না লাগছে মেয়েটাকে। এক মনে তাকিয়ে আছে মিশানের দিকে, যার দিকে কোনো কিছুই খেয়াল নেই। নীলিমা আর ইফতি তীব্রর অবস্থা দেখে মজা নিচ্ছে। মিশান এসে সবার সামনে বসলো, ভালো মন্দ জিজ্ঞেস করলো। টুকটাক কথা বলার পর ইফতি নীলিমার সাথে গেল ফ্রেশ হতে, আর তীব্রকে গেস্ট রুমে নিয়ে দিয়ে আসা হলো। কাল ভোরেই সবাই বেরিয়ে পড়বে নায়গ্রার উদ্দেশ্যে। রাত প্রায় 9টার দিকে রায়হান খান বাড়ি ফিরলেন। তীব্র এসেছে দেখে তার খুব ভালো লাগলো। তীব্রর সাথে একদিন কথা বলেই অনেক ভালো লেগেছে ছেলেটাকে। তীব্রের সাথে নানান বিষয়ে কথা জুড়ল। সবাই একসাথে ডিনারে বসলো। নীলিমা ইফতি পাশাপাশি বসেছে, আর মিশানের পাশে ইফতি তীব্রকে বসায়। টেবিলের অপর পাশে বসেছে রায়হান খান। খাওয়ার সময় খেয়াল করলো মিশানের দিকে তাকিয়ে তীব্র আর মিশান দুজনকে কত মানাচ্ছে। তীব্র দেখতে অনেকটা চকলেট বয় টাইপের, তার মধ্যে ঠোঁটে সবসময় হাসি লেগেই থাকে। তীব্রর চালচলন দেখেও বোঝা যায় না বাংলাদেশের নামকরা টপ মাফিয়া ও, যেটা মিশানের ক্ষেত্রেও প্রযোজ্য।
এদের চেহারার সাথে কাজের মিল নেই। রায়হান খান এক দৃষ্টিতে তাকিয়ে আছে। মিশান খাওয়ার মাঝখানে খেয়াল করলো বাবা তাকিয়ে আছে আর চোখে বাবার দিকে তাকাতেই রায়হান খান বুঝে ফেলে, সাথে সাথেই চোখ সরায়। রাতে ডিনার শেষে নীলিমা, ইফতি, তীব্র, মিশান সবাই ছাদে চলে আসলো গল্পগুজব করবে। সার্ভেন্ট এসে সবাইকে কফি দিয়ে গেল। তীব্র, মিশান আলাদা এক সাইডে দাঁড়িয়ে আছে, কফি খেতে খেতে গল্প করছে দুজনে। তোমার রোজ রাতে ছাদে আসার কারণটা আজকে স্পষ্ট হলো। সত্যি এত সুন্দর রাত, এই দৃশ্যটা স্বর্গ থেকে কোনো কিছু অংশে এখানে রাখা হয়েছে। থ্যাঙ্কস। আসলে এই ছাদের দৃশ্যটার ক্রিয়েচার আমার মা ছিল। মা রোজ সব ফুল গাছের যত্ন নিত। মা শুধু এই ছাদের বাগানটাই দেখাশোনা করত। এই যে বাড়ির চারপাশে এত বড় বাগান, সেটার জন্য এত খাটতো না। বাড়ির বাগান দেখাশোনার জন্য সার্ভেন্ট ছিল, কিন্তু ছাদের প্রতিটা ফুল গাছের যত্ন মা নিজের হাতেই নিত। আর মা চলে যাওয়ার পর আমি নিয়েছি দায়িত্বটা। মায়ের স্মৃতিটা ধরে রাখার চেষ্টা করেছি শুধু। তোমার মায়ের চয়েস আছে কিন্তু। সবাই গোল বৈঠকে বসে প্ল্যানিং করা শুরু করলো। প্রথম দিন আমেরিকার সাইডে নাইগ্রা দেখবে, তারপর আমেরিকা থেকে কানাডা সাইডে দেখবে। মোট কথা পুরোটা জুড়েই দেখবে। ইফতি আগেই নীলিমার পছন্দ মতো গ্রামীণ পরিবেশ পছন্দ বলেই লেক অন্টারিও ঘেঁষে একটা সুন্দর মনোরম পরিবেশ ইয়ংস্টোনে একটা কটেজ বুক করেছে আগেই। প্রথম দিন নিউ ইয়র্ক থেকে ওরা ওখানেই উঠবে, সাথে কোনো গার্ড যাবে না, ওরা 4 জনই যাবে। সব ব্যবস্থা রায়হান খান করে দিতে চাইলেও ইফতি না করে, সব দায়িত্ব নিজের করে নেয়। কারো কোনো হেল্প লাগবে না জানিয়ে দেয়। পরের দিন ভোর হতেই বেরিয়ে পড়ে ওরা নিউ ইয়র্কের উদ্দেশ্যে। নিউ ইয়র্ক সিটিতে ল্যান্ড করেই নিউ ইয়র্ক স্টেজে বাফেলোর দিকে রওনা হলো ট্রেনে করে, কারণ ট্রেনে গেলে সব থেকে মজায় যাওয়া যায়, পরিবেশটা উপভোগ করা যায়। চাইলে প্লেনেও যাওয়া যায়, কিন্তু এরা ট্রেনের যাত্রা শুরু করলো। বাফেলোর গ্রামীণ দৃশ্যটা অনেক বেশি মনোরম। জানালার পাশে বসে আছে মিশান বাইরের দিকে তাকিয়ে, আর অপর পাশে বসে আছে তীব্র, কিন্তু বাইরের দিকে তাকিয়ে নাই, মিশানের দিকে তাকিয়ে আছে। খুঁটিয়ে খুঁটিয়ে মিশানকে দেখে যাচ্ছে এক মনে। পরপর 13টা স্টেশন পার করে 14 নম্বর স্টেশনে দীর্ঘ 760 কিমি ট্রেন জার্নির পর পৌঁছে গেল ইয়ংস্টনে। গাড়ি নিয়ে কটেজের দিকে যেতেই পরিবেশটা খুব পছন্দ হলো সবার। প্রায় ছবির মতোই গ্রামটা, চারপাশে পরিপাটি গাছপালা, সুন্দর একটা এলাকা। 2তলার একটা কটেজে উঠল। কটেজটির নাম শেল কটেজ, যেখানে 3টে বেডরুম, ডাইনিং, ড্রয়িং রুম, একটা বিশাল কিচেন রুম, আবার একটা রিডিং রুমও আছে। কটেজটা একদম আন্টারভিউ ঘেঁষে। কটেজের অপর দিক দিয়ে কাঠের বারান্দার মতো, সেখান থেকে সিঁড়ি গিয়েছে একদম অন্টারিওর তীরের পানিতে। জায়গাটা সবারই পছন্দ হলেও মিশান মনে মনে গাইছে, যেখানে বাঘের ভয় সেখানেই সন্ধ্যা হয়। যে পানি দেখে ভয় পাই সে পানি ঘেঁষেই থাকতে হবে। বাইরের দিকে তাকালেই অন্টারিওর গভীর জল। এই কটেজে বসেই কক্সবাজারের মতো সুন্দর সূর্যাস্ত আর সূর্যোদয় দেখা যায়। সবাই অনেক টায়ার্ড, যার যার রুমে গিয়ে ফ্রেশ হয়ে বিছানায় গা ভাসিয়ে দিল। ওদের এখানে আস্তে আস্তে বিকেল হয়ে গেছে। একজন সার্ভেন্ট এসে ওদের স্ন্যাক্স জাতীয় খাবার দিয়ে গেল। ওরা খেয়ে বিশ্রাম নিতে লাগলো। ঘুম ঘুম চোখ নিয়ে বিছানায় শুয়ে আছে মিশান, চোখ দুটো টেনে আসছে ঘুমে। এরই মধ্যে তীব্র নক পড়ল মিশানের রুমে। মিশান, আসবো? ঘুম আসছে? ওকে, আমি পরে আসবো নে, তুমি রেস্ট নাও। মিস্টার তীব্র। হ্যাঁ বলো। জেসিকে একটু ডেকে দিন না, আমার মাথাটা খুব ব্যথা করছে, মাথাটা। বলেই গভীর ঘুমে তলিয়ে পড়ল। এই রে, ঘুমের ঘরে কি বলছে? জেসিকে কোথায় পাবো আবার? নীলিমাকে ডাকবো? না থাক, ও তো ইফতির সাথে সময় কাটাচ্ছে। কি করি এখন? মিশান বেচারির চোখে ঘুম এন্ট্রি নিলে দিন দুনিয়া কিছুই খেয়াল থাকে না। ঘুমের ঘরে সব শুনতে পায়, স্পষ্ট সব কথার উত্তর দেয়, কিন্তু ঘুমের ঘরেই থাকে। ঘুম থেকে ওঠার পর কিছুই মনে থাকে না। আবার যখন মাথায় যন্ত্রণা ওঠে তখন ঘুমের ঘরে উল্টাপাল্টা কথা বলে।
মিশান দূরের জার্নি করলেই ওর মাথার যন্ত্রণা শুরু হয়ে যায়। তীব্র কি করবে বুঝতে পারছে না। 5-7 না ভেবেই মিশানের পাশে বসে পড়ল। মিশানের মাথায় হাত বুলিয়ে দিতে লাগলো। মিশান ঘুমিয়ে আছে আর তীব্র অপলক হয়ে তাকিয়ে আছে। এত বেশি মিষ্টি মেয়েটা ঘুমিয়ে আছে বলে আরও যেন বেশি টানছে মিশানের মায়াবী রূপ। ইচ্ছে করছে গাল দুটো টেনে দিয়ে গোলাপি ঠোঁটে একটা স্পর্শ বসিয়ে দেয়। মিশানের মধ্যে হারিয়ে যাচ্ছে তীব্র। বসে বসে মাথার চুল আলতো হাতে টেনে দিচ্ছে। জীবনে প্রথম কোনো নারীকে এভাবে স্পর্শ করছে তীব্র। মিশানের চুলগুলো অনেক সিল্কি। এত লম্বা ঘন চুল বলেই মিশানের মাথাটাও নিজে আঁচড়ায় না। জেসি সব সময় ওর চুলের যত্ন নেয়। মিশান চুলগুলো কাটতেও পারে না, কারণ মিশানের মায়ের মিশানের চুল অনেক পছন্দের ছিল। মা বেঁচে থাকতে মাই সব যত্ন নিয়েছে। মিশান গভীর ঘুমের জগতে পাড়ি জমিয়েছে। ঘুমের ঘোরেই মিশান তীব্রর দুই হাত দিয়ে জড়িয়ে ধরে উল্টো ঘুরে গালের নিচে রেখে ঘুমোতে লাগলো। মিশানের হ্যাঁচকা টানে তীব্র ব্যালেন্স সামলাতে না পেরে মিশানের গায়ের উপর পড়ে যেতে নাই। তীব্র না পারছে মিশানকে ডাক দিতে, না পারছে হাতটা টান দিয়ে নিতে। তীব্র অনেকটা বেকয়ে এসে পড়ে গেছে। এভাবে বাঁকা হয়ে কতক্ষণ থাকবে? তীব্র আনমনেই মিশানকে দেখেই যাচ্ছে। এতে কোনো প্রকার বিরক্তি কাজ করছে না। অনেকক্ষণ পর মিশান তীব্রর হাতটা ছেড়ে দিয়েছে। হাত ছাড়তেই তীব্র উঠে দাঁড়ালো। নিজের রুমে যেতে নিলেই নীলিমার সামনে পড়ল। তীব্র অনেকটাই থমকে গেল। হুট করে এভাবে সামনে পড়বে ভাবতে পারেনি। কি করছো এখানে? সন্দেহের দৃষ্টিতে তাকিয়ে। না, এমনিতে এসেছিলাম। মিশন তো ঘুমাচ্ছে, তাই চলে যাচ্ছি। ও তাই বুঝি। হ্যাঁ, তাই তো। তাছাড়া আর কি হবে? এত ভাব নিচ্ছ কেন তুমি? বলো তো, মিশানকে ডাইরেক্ট প্রপোজ করলেই তো পারো। তোমাদের জামাই বউয়ের ভিতরে কি এক চিলটেও দর নেই? আমার সাথে এভাবে কথা বলছো? উহুম, কি আমার লোক আসছে, ওনাকে দেখে ভয় পাবো? বাড়ির ছেলে দেখে ভয় পাবো কেন? ওসব মাফিয়াগিরি বাইরে গিয়ে করো, ওকে? সেম কথা আমার আর মিশান দুজনেরই জন্য। বুঝলাম। তা তোমার বোন কি আমাকে পছন্দ করে যে আমি ওকে প্রপোজ করলেই মেনে নেবে? পছন্দ করবে না কেন? তোমার কোন দিক দিয়ে কম আছে শুনি? না রূপ কম, বা টাকা পয়সা, পাওয়ার, আর সব থেকে বড় কথা তুমি মিশানের লেভেলের। মিশান চাই ওর লাইফ পার্টনার ওর লেভেলেরই হবে। তাহলে তো হলোই। কি করে এক লেভেলের? প্রথমত তুমিও দেখতে হ্যান্ডসাম, ড্রেসিং। ওইদিকে মিশানো সুইট বিউটিফুল। তুমিও মাফিয়া কিং, মিশানো মাফিয়া কুইন। দুজনে এক লেভেলের হলো না? হ্যাঁ, সেটা ঠিক, কিন্তু ভুলে গেলে তো হবে না, আমরা আলাদা আলাদা রাজ্যের। আমি বাংলাদেশ আর ও লন্ডন। বিয়ে করে কি দুজনে দু দেশে থাকবো নাকি? ধ্যাত, তোমার সাথে কথা বলাই বৃথা। বলেই নীলিমা চলে গেল। তীব্র নীলিমার রাগ দেখে মুচকি হাসি দিয়ে নিজের রুমে চলে গেল। রাত প্রায় 10টা বাজে। মিশানের ঘুম এতক্ষণ চোখ থেকে ছুটল। যদিও নীলিমা অনেকক্ষণ যাবৎ ডাকাডাকি করছে ডিনারের জন্য। ঘুম ঘুম চোখে বিছানা থেকে উঠে ফ্রেশ হয়ে নিল। সবাই একসাথে ডিনার করতে বসলো। রাতের রান্নাটা নীলিমা করেছে, আর ইফতি সাহায্য করেছে নীলিমার কাজে। তীব্র নীলিমার হাতের রান্নার প্রশংসা করেই যাচ্ছে সমানে। সবাই নীলিমার হাতের রান্না পছন্দ করছে। এরই মধ্যে ইফতি বলে উঠল, আমার না একটা মন বাসনা হয়েছে, জানি না পূরণ হবে কিনা। কি? মিশানের হাতের রান্না খাওয়ার খুব ইচ্ছে হয়েছে। মিশন রান্না জানে নাকি? বলেই ফিক করে হেসে দিল। মিশান তীব্রর দিকে বোকার মতো তাকালো। ওই হ্যালো, আমার বোন অলরাউন্ডার, ওকে? মানুষ মারতে গেলেও যেমন হাত চলে, রান্নাঘরেও তার তেমনই হাত চলে। তাই নাকি? মিশানের দিকে তাকিয়ে, টেস্ট নিতে চাইছেন? নেওয়া যায়। ওকে, কাল ব্রেকফাস্ট আমি বানাবো। রাত হয়েছে অনেক। বিকেলবেলা ঘুম দিয়ে রাতে ঘুম থেকে ওঠার পর চোখে ঘুম নেই। মাথাটা যেন কেমন একটা করছে। একা একা ভালো লাগছে না মিশানের। কফি করার জন্য কিচেনের দিকে যেতে লাগলো। চুলায় আগুন জ্বালিয়ে দুধ গরম দিয়ে মগ হাতে নিয়ে দাঁড়িয়ে আছে মিশান। এরই মধ্যে পিছন থেকে কিছু একটা ছায়া সামনে পড়ছে। আস্তে আস্তে ছায়াটা
মিশানের দিকে আসছে। মিশান ভালো করে বোঝার চেষ্টা করছে কিসের ছায়া। হাতের কাছে থাকা ছুরি নিয়ে পিছনের দিকে ঘুরতেই ছিটকে গেল। ভয় পেয়েছো তুমি? আপনি এভাবে কেউ আসে? ভয় পেয়ে গিয়েছিলাম তো। বাবা, মিশান খান ভয় পায় আবার? ভূত ভেবেছিলাম, মানুষ না। ও আচ্ছা, কি করছো এত রাতে এখানে তুমি? মাথাটা যন্ত্রণা করছে, ঘুমও আসছে না, তাই কফি করতে এসেছিলাম। ও, আমার জন্য 1 কাপ কফি করো। ওকে। বলে মিশান 2 কাপ কফি করলো। একটা তীব্রের হাতে দিল, আরেকটা নিজের হাতে। তীব্র কফি হাতে নিয়ে মিশানকে জিজ্ঞেস করলো, মাথা ব্যথা করছে খুব? অনেকটাই। আমার সাথে আসো। কোথায়? আসো তো। বলেই মিশানের হাত ধরে টান দিয়ে বাইরে নিয়ে গেল। আন্টারিও তীর ঘেঁষে বারান্দায় নিয়ে গেল। বারান্দায় বেতে সোফা, টি টেবিল আছে। মিশান বসতে যাবে তখন তীব্র বলে উঠল, এখানে বসো না। কেন? এখানে বসলে ভালো লাগবে না, চলো নিচে নামি। এই পাথরের উপর বসে কফি খেতে খেতে পূর্ণিমার চাঁদ দেখব। দেখছো না আকাশটা কত সুন্দর, পূর্ণিমার চাঁদ। এখানে বসলে চাঁদ রাগ করবে, চলো। না না বাবা, আমি যাব না, আমার পানি ভয় করে। কেমন এদিকটা যতদূর চোখ যায় শুধু পানি আর পানি। আরে চলো তো, আমি আছি তো, কিচ্ছু হবে না। আমি সাঁতার জানি, তুমি পড়ে গেলে আমি পানিতে নামবো। চলো, কফিটা ঠান্ডা হয়ে যাচ্ছে। বলেই আর দেরি না, মিশানকে জোর করে নিচে নামালো। মিশান কিছু বলতেও পারল না, অসহায়ের মতো তীব্রর সাথে নিচে নেমে গেল। তীব্র হাত ধরে টেনে নিয়ে যাচ্ছে। একটা বিশাল পাথরের উপর বসে পানিতে পায়ের পাতা অবধি ভাসিয়ে বসে বসে দুজন কফি খাচ্ছে। আকাশের প্রায় রক্তবর্ণের ন্যায় পূর্ণিমা চাঁদ। শস্য বাতাস বইছে প্রকৃতির উপর। আকাশে মিটিমিটি তারাগুলো জ্বলছে খুব ফুর্তি করে। প্রকৃতি ভীষণ অদ্ভুত, তাই না? দেখতে কত সুন্দর, এই রূপের বর্ণনা হয় না কোনোভাবেই। অথচ এই প্রকৃতির ধর্মটা বড্ড নিষ্ঠুর। মাঝে মাঝে ভাবি, জানেন কি ছিলাম আর কি হয়ে গেলাম? প্রকৃতি আমায় কি থেকে কি বানিয়ে দিল। এমনটা কি হওয়ার কথা ছিল? ছিল না। প্রকৃতির মতোই আমার জীবন সুন্দর গুছানো ছিল, আর একটা ঝড় এসে সব উলটপালট করে দিয়ে গেল। গত 10 বছর একটা ফেক মিশনের রূপ নিয়ে আছি। আমি সেই মিশন, যে মিশনকে আমি কোনো কালে ডিজার্ভ করি না। ভালোবাসা নামক শব্দটাই আতঙ্ক ধরে গেছে, যেন নতুন করে কাউকে ভালোবাসতে না হয়, নিজেকে একা করে রাখি তার জন্য। কথাগুলো বলেই থেমে গেল। তীব্র মিশানের দিকে প্রশ্নসূচক দৃষ্টিতে তাকালো। মিশান আবার বলতে শুরু করলো, জানেন তো, সবাই না শুধু মিশনের রাগজেদটাই দেখে, মিশনের হিংস্রতাকেই দেখে, কিন্তু ভেতরের আহত ক্ষতটা কেউ দেখতে পায় না। মায়ের ওই কঠিন ভয়ানক মৃত্যুটা না আমি কোনোভাবেই মেনে নিতে পারিনি। নিজেকে ভেঙে গুঁড়ো করে দিয়েছি। মাফিয়া রাজ্যে পা রাখার একমাত্র উদ্দেশ্য ছিল সেই পাপীটাকে খুঁজে শাস্তি দেওয়া। হতাশ হয়ে গেছি আমি তাকে খুঁজতে খুঁজতে। আমার মা ছিল আমার সব সুখের চাবি। মাকে ছাড়া ডানে থেকে বামে আমি অবাধ্য মিশন কখনোই যেতাম না। মায়ের একমাত্র লক্ষ্মী মেয়ে ছিলাম আমি, আর 5টা মেয়ের মতোই সাদাসিধে ছিলাম। জানেন তো, অনেক বেশি ভীতু ছিলাম আমি। নিজের আলাদা করে কোনো চাওয়া পাওয়া ছিল না, শুধু আমার একটাই চাওয়া ছিল, আমার মা বাবা ভালো থাকুক। কিন্তু আমার ওই ভীতু হওয়াটাই যে আমার জন্য কাল হয়ে দাঁড়াবে বুঝতে পারিনি। মাঝে মাঝে মনে হয় মায়ের মৃত্যুর জন্য আমিই দায়ী। আমি যদি আজকে মিশন সেদিনও অমন থাকতাম, আমি হয়তো মাকে বাঁচাতে পারতাম। নিজের চোখের সামনে মায়ের মৃত্যুটা দেখতে হতো না। একাধারে মিশান বলেই যাচ্ছে। কথাগুলো বলতে বলতে চোখের কোণে পানি জমে এলো। তীব্র বুঝতে পারছে মিশানের অনেক খারাপ লাগছে। তীব্র আলতো করে মিশানের হাতের উপর হাত রাখলো। মিশান একবার তীব্রের দিকে করুণ দৃষ্টিতে তাকিয়ে রইল, তারপর আবার আকাশের দিকে তাকিয়ে রইল। তীব্র মিশানের হাতটা মুঠি করে ধরে নিজের কাছে টেনে নিল। 2 হাত দিয়ে মিশানের ডান হাতটা চেপে ধরে মিশানের দিকে তাকিয়ে তীব্র বলতে লাগলো, জানো মিশন, তোমার আমার গল্পটা না একই। আমার জীবনটা এমন হওয়ার ছিল না।
সময়টা আমার এই দশা করে দিয়েছে। শুধু তোমার আমার মধ্যে পার্থক্য এতটুকুই, তুমি হাসিটাকে বিসর্জন দিয়েছ আর আমি হাসিটাকে আঁকড়ে রেখেছি। তোমার মায়ের সাথে সেদিন আরও একটা লোক মারা গিয়েছিল, সেটা ছিল আমার বাবা। কথাটা শুনে মিশান আমার দিকে ভুরু কুঁচকে তাকালো। সে আমার বাবা। তুমি সেদিন তোমার মাকে হারিয়েছিলে আর আমি আমার বাবাকে, আর সাথে পেয়েছিলাম আমার মায়ের জীবিত লাশ, যে সে মরেও বেঁচে আছে। সেই পাপীকে খুঁজে বের করার জন্যই মাফিয়ার জগতে প্রবেশ করা আমার। জানি না কবে পাবো, তবে যেদিন পাবো তাকে তিল তিলে প্রতিটা সেকেন্ডে কষ্ট দিয়ে মারবো। সব থেকে পৃথিবীর নিকৃষ্ট মৃত্যু হবে তার। প্রয়োজনে আমার প্রাণ দিয়ে দেব, তবুও তাকে শেষ করে মারবো। মিশান কি বলবে বুঝতে পারছে না। সত্যিই তো তীব্র অনেক একা, মিশানের থেকেও একা। মিশানের তো তাও বাবা আছে, কিন্তু তীব্রের যে কেউ নেই বললেই চলে। শুধু জীবিত লাশের নাই একটা মা আছে। ইউএস থেকে গ্র্যাজুয়েশন কমপ্লিট করে দেশে এসে জানতে পারি আমার বাবা আর নেই। বাবার মুখটা তো দূরের কথা, লাশটা দেখার পর্যন্ত আমার ভাগ্য হয়নি। ছেলে হয়ে বাবার জানাজানি সামিল হতে পারেনি, কেউ জানানি অবধি আমাকে। শুধু দেশে এসে ফিরে দেখি আমার মা হসপিটালে কোমায় চলে গেছে। আমার সব স্বপ্ন প্রশ্নের উত্তর ঝাপসা ঘোলাটে হয়ে গেছে। মা ঠিক থাকলে হয়তো নিজেকে সামলে নিতে পারতাম। এত বড় আঘাত সহ্য করার মতো ক্ষমতা ছিল না আমার। সেই সময় শুধু মামা আর মামি ছাড়া আর কেউ সান্ত্বনা দেওয়ার মতো ছিল না। আমার একটা চাচ্চু আছে, উনি ইন্ডিয়াতে থাকেন, সেখানে তার মাফিয়ার রাজ্যে। বাবা চলে যাওয়াতে সেটাও তিনি মেনে নিতে পারেননি। মাফিয়ার রাজ্যে টিকে থাকার জন্য আমার চাচ্চু আমাকে সাহায্য করেছে। আমার মামা বলেছিল তার বিজনেসে জয়েন করতে, কিন্তু আমি করিনি। কারণ শুধু একটাই, সেই পাপীকে খুঁজে বের করা আর আমার বাবার জায়গাটুকু ধরে রাখা। এটাই ছিল আমার একমাত্র লক্ষ্য। কথাগুলো বলতেই তীব্রর গলা ধরে এলো। ছেলেটার কত কষ্ট, এত বড় কষ্ট নিয়ে সবসময় হাসি মুখে থাকে তীব্র। মিশান করুণ দৃষ্টিতে তাকিয়ে আছে তীব্রর দিকে, কোনো কথা বলছে না। দুজনের মনে একই যন্ত্রণা, একই প্রতিশোধের আগুন। মিশান তীব্রর হাতটা শক্ত করে জড়িয়ে ধরে ওর কাঁধে মাথা রাখলো, যেন খুব বেশি ভরসা পাচ্ছে মিশান। ওর কষ্ট বোঝার মতো পৃথিবীতে কেউ আছে, সেটা হলো তীব্র। 10 বছর আগে ফ্ল্যাশব্যাক। মিস্টার রায়হান খান আর মিস্টার আমির রেজা দুজনেই অনেক ভালো বন্ধু ছিলেন, হয়তো বাঙালি বলেই। আমির রেজার সাথে 2008 সালে ইউএসএ পার্টনারশিপে একসাথে কাজ করেছে। সেখান থেকেই ওনাদের দুজনের সুসম্পর্ক। এখনও পার্টনারশিপটা চলছে। ওনাদের সাথে কক্সবাজারের একটা হোটেলে মিটিং। রায়হান খান লন্ডন থেকে বাংলাদেশে আসতে গেলে মিশান আর মিশানের মা মাধুরী দুজনে বায়না ধরে কক্সবাজার সি বিচ দেখবে। বাধ্য হয়ে মিশান আর মিশানের মাকে নিয়ে দেশে ফিরে পরের দিন কক্সবাজার গিয়ে আমির রেজার সাথে মিট করে। প্রথম দিন আমির রেজা ঢাকার বাইরে এক রাতের বেশির জন্য কোথাও গেলে স্ত্রীকে সাথে করে নিয়ে যেত, কারণ আমির রেজার স্ত্রী আলিফা রেজা হার্টের রোগী ছিলেন। স্বামীকে নিয়ে টেনশন করেই ওনার এই অবস্থা। একটুতেই খারাপ অবস্থা হয় ওনার। এইদিকে তীব্র দেশে থাকতো না। মাফিয়া পেশার প্রভাব তীব্রর উপর পড়বে বলে তীব্রকে দেশে বাইরে লেখাপড়া করিয়েছেন, তাই স্ত্রীকে সাথে নিয়েই চলতো। বড্ড ভালোবাসতো স্ত্রীকে। আমির রেজার স্ত্রীর সাথে মিশানের মায়ের খুব ভালো সম্পর্ক ছিল। তারা একই হোটেলে উঠেছে। রায়হান খান বা আমির রেজা কেউ সাথে কোনো গাড়ি আনেননি। আমির রেজা যাও দুজন এনেছেন, রায়হান খান তাও আনেননি। সন্ধেবেলা ঘুরতে বের হলো সবাই। রেস্টুরেন্টে খেতে গেল সবাই মিলে। ভিআইপি কেবিনে ওনারা সবাই বসলো। খুব গল্পগুজব চলছে সবার মাঝে। মিশানের বয়স তখন 16, কিন্তু দেখে বোঝা যেত না, কারণ মিশান লম্বা চওড়া আর বয়সে বড়ও ছিল। শুধু পুরো একটা ভিতর ডিম ছিল। কথা বলতো কম, শুনতো বেশি। কেউ যখন মিশানের সাথে কথা বলতো, মিশান মিষ্টি হেসে উত্তর দিত। ঠোঁটের মধ্যে সবসময় হাসি লেগেই থাকতো ওর। কিন্তু মিশান এতটা বোকা হওয়ার কারণ হয়তো ওর মাই ছিল। মিশানকে ওর বাবা মা অনেক বেশি আদর আর কেয়ারে রাখত। সবসময় মার আঁচল ধরেই থাকতো মিশান। গল্পগুজবের মধ্যে রায়হান খানের ফোনে একটা কল আসে। রিসিভ করে কথা বলতে চাই, কিন্তু কথা স্পষ্ট বোঝা যাচ্ছিল না।
আমি রেজা বলল বাইরে গিয়ে কথা বলতে, হয়তো নেটওয়ার্ক প্রবলেম। আমি রেজার কথাই রায়হান খান বাইরে গেল ফোন কানে নিয়ে। অনেকক্ষণ কেটে গেল, রায়হান খানের কোনো খোঁজ নেই। এদিকে অর্ডার করা খাবার এসে গেছে, খাবার ঠান্ডা হয়ে যাচ্ছে। রায়হান খানের জন্য কেউ খাওয়া শুরুও করতে পারছে না। মিশানের মা মিশানকে পাঠালো রায়হান খানকে ডেকে আনার জন্য। মিশান এদিক ওদিক খোঁজাখুঁজি করা শুরু করলো বাবাকে। কথায় কথায় আমি রেজার স্ত্রী আলিফা রেজা ওয়াশরুমে যাওয়ার জন্য উঠে দাঁড়ালো। ওয়াশরুমে চলে গেল। কেবিনে আমির রেজা আর মিশানের মা বসে টুকটাক কথা বলেই যাচ্ছে। মিশানের বাবাকে খুঁজেই যাচ্ছে, কিন্তু কোথাও পাচ্ছে না। এরই মধ্যে একদল লোক ভিআইপি কেবিনটাতে ঢুকে পড়ল পারমিশন ছাড়াই। আমির রেজার বুঝতে দেরি হলো না, এরা কোনো শত্রুপক্ষ। সাথে সাথে রিভলভার বের করে গুলি করতে শুরু করলেন। সাথে সাথেই বাইরে থেকে আমির রেজার গার্ডসরা এসে পড়ল, কিন্তু এতগুলো মানুষের সাথে পেরে ওঠা জীবনযুদ্ধ হয়ে যাচ্ছিল। মিশান বাবাকে খুঁজে না পেয়ে কেবিনে ঢুকতেই দেখে মিশানের সামনে আমির রেজাকে গুলি করলো। সাথে সাথেই মিশানের মাকে দুটো গুলি করতেই মিশানের মা বলে চিৎকার দিয়ে পাশের টেবিলে একটা ছুরি ছিল, সেই ছুরি দিয়ে লোকটার হাতের মধ্যে আঘাত করলো, প্রায় দুটোর মতো আঘাত করলো লোকটার হাতে। লোকটা মিশানকে ধাক্কা দিয়ে সরিয়ে মিশানের বুকে দুটো গুলি চালিয়ে দেয়। মিশানের মা মিশান বলে চিৎকার দিয়ে মিশানের কাছে যেতে নিলেই মিশানের মার পেটে ছুরি দিয়ে কয়েকবার আঘাত করে। মিশানের মা হুমড়ি খেয়ে পড়ে যায়, আর আমির রেজার দেহ থেকে এতক্ষণে প্রাণটা চলেই গিয়েছে। আর এই দৃশ্য আমির রেজার স্ত্রী ওয়াশরুম থেকে ফিরেই দেখেই সাথে সাথে স্ট্রোক করে পড়ে গেল। শত্রুপক্ষের লোক আলিফা রেজাকে কিছু বলল না, গুড়গুড় করে চলে গেল দল বেঁধে। এতক্ষণে লাশের বন্যা বয়ে গেছে কেবিনে। রায়হান খান কেবিনে ঢুকেই এমন দৃশ্য দেখে যেন দাঁড়িয়ে থাকার শক্তি পাচ্ছিলেন না। চিৎকার দিয়ে মাটিতে বসে কান্না করতে লাগলেন। সাথে সাথে সবাইকে হসপিটালে নেওয়া হলো। আলিফা রেজা স্ট্রোক করে কোমায় চলে গেছেন, চোখের সামনে স্বামীর মৃত্যুটা সহ্য করতে পারেননি বলে। আর মাধুরী আমির রেজা এদের দেহ থেকে প্রাণটা বেরিয়ে গেছে স্পটেই, কিন্তু মিশান বেঁচে ছিল। এই পরিণতি দেখতে হতো না যদি সেদিন রায়হান খান গার্ড নিয়ে যেত সাথে। কে করে গেল এমনটা তাও জানা নেই। মিশানের জ্ঞান ফিরতেই স্তব্ধ নির্বাক হয়ে থাকে। এক ফোঁটাও কান্না করছে না। মায়ের কবর বাংলাদেশে দিতে দেয় না, লন্ডনে নিয়ে যায় বাংলাদেশ থেকে। লন্ডনের কবর দেওয়া হয়। তারপর আর মিশান কোনো দিনও বাংলাদেশে আসেনি। 2 বছরে মিশান একটু একটু করে মাফিয়া রাজ্যে প্রবেশ করেছিল, নিজেকে পুরোপুরি প্রস্তুত করে। আর খুঁজে বেড়ায় সেই নরপাপিষ্টকে। শান্তশিষ্ট ভদ্র মিশানটা যেন আর মিশান নেই। এক ধাক্কায় বদলে যায় মিশানের জীবন। ফুলের মতো জীবন কাটা হয়ে যায়। প্রতিটা রাত শুধু মায়ের মৃত্যুর দৃশ্যটা মনে করেই কাটে। এদিকে তীব্র গ্র্যাজুয়েশন কমপ্লিট করে হাসি হাসি মুখে দেশে ফিরে দেখে এই অবস্থা। বাবা নেই, মা কোমায়, একদম ভেঙে পড়ে। প্রতিশোধের নেশার তাড়নায় তীব্রের সুন্দর গোছালো জীবনটা বিষের খনিতে রূপান্তর হয়। কোণঠাসা হয়ে যায় তীব্র। সময়ের সাথে মাফিয়া রাজ্যে প্রবেশ করে বাবার মতোই মাফিয়া কিং হয়ে গেল। ফ্ল্যাশব্যাক কমপ্লিট। বর্তমান রাত প্রায় 2টা কি 3টা বাজে। মিশান তীব্র নানা রকম গল্প করে যাচ্ছে, সময়ের দিকে খেয়ালই নেই। মিশান তীব্রর হাত জড়িয়ে বাম কানে মাথা রেখেছে, আর তীব্র মিশানের হাতটা খুব শক্ত করে ধরে আছে, যেন মিশানের হাতটা ছেড়ে দিলেই মিশান হারিয়ে যাবে। ইচ্ছে করছে মিশানকে জড়িয়ে ধরতে। ভালোবাসার কথা সবসময় মুখে না বললেও অনুভূতিগুলো ঠিকই বলে দেয় ভালোবাসার গান। মিশন, অনেক রাত হয়েছে, চলো রুমে যাই, ঘুম আসছে খুব। ঠিক আছে চলুন। বলেই উঠে গেল দুজনে, কলেজে ঢুকে গেল। দুজনে কথা বলতে বলতে যাচ্ছে। মিশান কথার মধ্যে প্রায় হেসে দিচ্ছে। তীব্র মিশানের হাসিটা খুব বড় করে দেখে। মিশান আর তীব্র রুম পাশাপাশি। নীলিমা আর ইফতির রুম দোতলায়। রুমে ঢোকার আগে তীব্র বলে উঠল, তুমি আমার সামনে হেসো না মিশন। কেন? ভ্রুকুচকে তাকিয়ে। তুমি হাসলে না আমার এখানে তীরের মতো লাগে গো।
তাই বুঝি? এই যে আবার হাসলে, জানো আমার না তোমার দিকে তাকে থাকতে ইচ্ছে করে। তোমার গাল দুটো খুব টানতে। আমার গাল কি গোলুমলু গাল নাকি টানতে ইচ্ছে করে? তোমার গালটা খুব সুইট আর কিউট, দেখলে টানতে ইচ্ছে করে। ঠিক আছে, এত যখন ইচ্ছে নিন, গাল টেনে দিন, তবে আস্তে, যেন ব্যথা না পাই।